আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ ডক্টর মাহমুদুর রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, ইউটিউবার, সন্ধানী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পিনাকি ভট্টাচার্য আমাদের গত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কিন্তু আজকে খুব সম্ভবত তিনি জরুরি কোনো কাজে আটকা পড়েছেন, যার ফলে তিনি যোগ দিতে পারেননি। আমি আশা করি আগামী সপ্তাহ থেকে তিনি আবার আমাদের সঙ্গে অন্তত সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য হলেও অংশগ্রহণ করবেন। তো আমরা কথা বলবো গত সপ্তাহে বেশ কিছু ঘটনা, যেটা আমরা আজকে শিরোনাম করেছি, যে একটা গোয়েন্দা ব্যর্থতা দেখছি আমরা, একটা সমন্বয়হীনতা দেখছি, এবং অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা অব্যাহত আছে এই সরকারকে কেন্দ্র করে। কিছু জায়গায় সরকারের অদক্ষতা যেমন আছে, কিছু জায়গায় আওয়ামী লীগের যে তারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে বহাল তবিয়তে, তারাও বিভিন্ন ভাবে চেষ্টা করছে নানা রকমের অঘটন সৃষ্টির। যেমন বাইতুল মোকাররমে যেই ঘটনাটি ঘটলো, গোপালগঞ্জ থেকে বাস ভর্তি করে সাবেক খতিবের পক্ষে এসে মারামারি করে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিরীহ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি পাওয়ার, পার্বত্য চট্টগ্রাম, আরো কিছু কয়েকটা বিষয় আছে, ইলিশ, অমিত শাহ, 4-5টা বিষয় আজকে আমাদের আছে গত সপ্তাহের, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে মাহমুদ ভাই, ধরেন একটা জেলা থেকে এতগুলো বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হলো, এটা কিন্তু ডিস্ট্রিক্ট এসবির দায়িত্ব যে এতগুলো বাস ঢাকার দিকে রওনা হচ্ছে, বা এতগুলো বাস কারা ভাড়া করলো, কেন যাচ্ছে, এগুলো কিন্তু সাথে সাথে রিপোর্ট হওয়ার কথা। ঢাকার গোয়েন্দা সংস্থা কিন্তু সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা পাওয়ার কথা, এবং তারাও জানার কথা যে এতগুলো বাস ঢাকা শহরে ঢুকছে এতগুলো মানুষকে নিয়ে। কিন্তু আমরা দেখলাম যে কোনো ধরনের কোনো ইনফরমেশন কেউই পেল না। একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলো বাইতুল মোকাররমে খতিব কেন্দ্রিক। পাশাপাশি এটাও আমি যোগ করি যে মব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মব জাস্টিসের কথা উঠে আসছে এখন বারবার। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনি দেখেন, একটা ছেলেকে তারা ধরলো, মারলো, খাওয়াইলো, আবার পিটাই মেরে ফেললো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল কেন্দ্রিক কিন্তু ধরেন এনএসআই কাজ করে, ডিজিএফআই কাজ করে, এসবি কাজ করে, তারাও তো এই ঘটনাটা প্রত্যক্ষদর্শী। তারাও কিন্তু সঙ্গে সঙ্গে এটা চাইলে, বিশেষ পরিস্থিতি এখন, তারা চাইলে পুলিশকে জানাইতে পারতো, তারা চাইলে হল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাইতে পারতো, একটা ব্যবস্থা নিতে পারতো। তো গোয়েন্দা ব্যর্থতার জায়গায়, এই দুইটা জায়গায় খুবই স্পষ্ট আমি দেখছি। আপনাকে দিয়ে আলোচনা শুরু করি মাহমুদ ভাই। জি, প্রথমে গোপালগঞ্জের কথাই বলি আগে, যেহেতু আপনিও গোপালগঞ্জটাই আগে বললেন। প্রথম কথা হচ্ছে যে গোপালগঞ্জের হাবভাব দেখে মনে হচ্ছে যে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে একটা স্বাধীন জায়গা, স্বাধীনতা ঘোষণা করেছে তারা। কারণ এই ফ্যাসিস্ট সরকারের যে খতিব ছিল, সে গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো তার গুন্ডা পান্ডা দলবল, যারা মাদ্রাসার পোশাক, মাদ্রাসার ছাত্র কিংবা তাদের পোশাক পরে এসেছিল। তো এই ঘটনার আগে কিন্তু গোপালগঞ্জে আরো বড় ঘটনা ঘটেছে, একাধিক। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গোপালগঞ্জেই সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর একজন অফিসার আহত হয়েছিল। তারপরে কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে তেমন কোনো অ্যাকশন আমরা গোপালগঞ্জে দেখি নাই, যেটা অন্য জায়গায় হলে হয়তো অনেক বড় অ্যাকশন আমরা দেখতে পেতাম। এই যে যৌথ বাহিনীর কথা আমরা শুনছি, সেই যৌথ বাহিনীও গোপালগঞ্জে কোনো অভিযান চালিয়েছে এমন কোনো সংবাদ আমরা এখনো পড়ি নাই। দ্বিতীয় ঘটনা ঘটলো যে বিএনপি, গোপালগঞ্জের বিএনপির এক নেতা সম্ভবত তার এলাকায় তার পিতার মাজার কবর জিয়ারত করতে যাচ্ছিল, সেই অবস্থায় তাকে আক্রমণ করা হলো, এবং সেখানে একজন নিহত হলো এবং অনেকে আহত হলো। এবং এইটা করলো কারা? গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা। এবং এই ঘটনার পরেও এখন পর্যন্ত আমরা সেই অর্থে তেমন কোনো অ্যাকশন সরকারের তরফ থেকে দেখিলাম। তৃতীয় ঘটনা ঘটলো এই যে খতিব নামধারী এই যারা ধর্ম ব্যবসায়ী, এরা পুরোপুরি ধর্ম ব্যবসায়ী, খতিব নামধারী ধর্ম ব্যবসায়ী, এর মাধ্যমে যে সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় মসজিদে চালানো হলো, সেটাও গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জকে মনে হচ্ছে বাংলাদেশের সরকারের বাইরে একটা কোনো আলাদা প্রশাসন গোপালগঞ্জে আছে, এবং তারা এক প্রকার স্বাধীনতা ভোগ করছে। তাদের প্রধান নেত্রী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা কিন্তু রয়ে গেছে গোপালগঞ্জে, এবং তারা বহাল তবিয়তে আছে। তাদের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা এই সরকারের নাই বলে মনে হচ্ছে। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যিনি উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি কি করেছেন 1.5 মাস ধরে? এটাও আমার একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে আমি অবশ্য বাইতুল মোকাররমের চাকরির কি নিয়ম কানুন আমি জানি না, আগে এটা আমি বলে রাখছি। সেখানে একজন যখন নিয়োগ প্রাপ্ত হন খতিব হিসাবে, তাকে সেখান থেকে সরানোর কি পদ্ধতি সেটাও আমি জানি না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে 1.5 মাসের মধ্যে এই ধর্ম উপদেষ্টা কি মানে
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সেখানকার একজন খুবই তৃতীয় শ্রেণীর ব্যক্তি, একজন খতিব হয়ে বসে আছেন, যাকে করা হয়েছিল গত সরকারের আমলে, তাকে অপসারণের তিনি কোনো ব্যবস্থা করেন নাই। তিনি একজন ভারপ্রাপ্ত খতিব দিয়ে রেখেছেন। আপনি যখন ভারপ্রাপ্ত বলেন তখন তো মনে হচ্ছে যে আপনি আগের খতিবকে মেনে নিচ্ছেন। তো সেখানেও তো ধর্ম মন্ত্রণালয়ের একটা বিরাট ব্যর্থতা আমি এখানে দেখতে পাই। সুতরাং এই পুরো ব্যাপারটার মধ্যে শুধু যে গোয়েন্দা ব্যর্থতা আছে তাই নয়, এটার মধ্যে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের অক্ষমতা, ইনএক্সপেরিয়েন্স, রাষ্ট্র না চালানোর যোগ্যতার অভাব আমি দেখতে পাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা গোয়েন্দাদের ব্যাপারে করলেন সেটা আমি সব মিলে একসাথে বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে আমি গোয়েন্দা প্রসঙ্গে আসবো, কারণ বিষয়টা একই ধরনের। এখন আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। সেটা হলো যে প্রথমেই বলে রাখি যে হত্যাকাণ্ড, যে মব লিঞ্চিং ওখানে হয়েছে, সেটা নির্মম, নৃশংস এবং খুবই হৃদয় বিদারক ঘটনা। এটা সহ্য করা যায় না এরকম কোনো ঘটনা। এরকম ঘটনা বাংলাদেশে আরো মব লিঞ্চিং হয়েছে। আপনার মনে আছে 2006 সালে সেই লগি বৈঠক তাণ্ডব, আপনার মনে আছে? টেলিভিশন ক্যামেরার সামনে আমরা মব লিঞ্চিং দেখেছি বাংলাদেশে, কিন্তু সেটারও কোনো বিচার হয় নাই। আসলে এই বিচারহীনতার থেকেই এই মব লিঞ্চিং শুরু হয়। কিন্তু আমার এই ঘটনাটা নিয়ে কতগুলো বেসিক প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমি যতদূর পড়েছি, আপনারাও নিশ্চয়ই পড়েছেন, যে তোফাজ্জল তিনি মানে তার মস্তিষ্কে সমস্যা ছিল এবং তিনি ভালো ছাত্র ছিলেন, কিন্তু অনেকদিন ধরে আর লেখাপড়া করেন না এবং একাই থাকেন, তার পরিবারে কেউ নেই এবং তার চিকিৎসা হয় নাই, তার মস্তিষ্কের চিকিৎসা হয় নাই, কারণ তার আত্মীয় স্বজন নাই, তার অর্থনৈতিক সঙ্গতি নেই। তিনি মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খেতেন এবং খুবই মানে মায়া লাগলো এটা পড়ে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে তার বাড়ি তো যেটা পড়েছি, তার বাড়ি বোধহয় বরিশালের কোনো এক জায়গায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কি করে? তিনি কি একা আসলেন নাকি তাকে কেউ নিয়ে আসলো? কে নিয়ে আসছে তাকে? এই প্রশ্নগুলো আজ পর্যন্ত আমি কোথাও উত্থাপিত হতে দেখি নাই কোনো মিডিয়াতে। আমরা শুধু ব্যাপারটা নিন্দা করেই চুপ করে আছি, কিন্তু বেসিক কোশ্চেন, যেগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো কেউ বলে নাই। যে এই তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনলো কে, এবং আনার পরে সে হলে ঢুকলো কি করে? তাকে কে ঢুকিয়ে দিল হলের মধ্যে? আর হলে ঢোকানোর পরে কোন ছাত্ররা তাকে প্রথম দেখতে পেল যে এরকম একজন হলে ঢুকেছে, এবং তাকে চোর সাব্যস্ত বা কে করলো? তারপরে তাকে ভাত খাওয়ানো হলো। এই যে পুরো কর্মকাণ্ড, তোফাজ্জলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, বিশ্ববিদ্যালয় হলে যাওয়া এবং তাকে চোর সাব্যস্ত করে একদল। জি মাহমুদ ভাই, আমি জাস্ট একটা বিষয় যোগ করি। এই ঘটনায় যে 4 জন বা 5 জনকে পুলিশ আটক করে কোর্টে নিয়ে যায়, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হয়নি। তারা সবাই স্বীকার করছে 164-এ এই ঘটনা ঘটছে, কিন্তু রিমান্ডটা এখানে দরকার ছিল। যে আপনার এই প্রশ্নগুলো মানে জানা, মানে এই প্রশ্নগুলো তো বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো সিসিটিভিতেই দেখতে পাচ্ছি যে তারা মেরেছে এবং এটা তো ভাইরাল হয়েছে। সুতরাং অপরাধীদের শনাক্ত করা তো খুব কঠিন না এখানে। কিন্তু যেটা কঠিন, যে প্রশ্নগুলো আমি আজকে উত্থাপন করছি, যেটা আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখি নাই, এবং এটা আপনি সাংবাদিক, সরাসরি সাংবাদিক কথা করেছেন, আমি করেছি, ইলিয়াস করেছে, ইয়েও সাংবাদিকতার সাথে জড়িত ছিল, মিনা। তো এগুলো তো আমরা প্রথম প্রশ্ন করবো। আপনি যদি একজন সাংবাদিককেও পাঠান, তাকে তো বলবেন যে এই প্রশ্নের জবাবগুলো নিয়ে আসো, যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলো কেন? এরকম একটা অপ্রকৃতিস্থ একজন যুবক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসছে? সে ঢাকায় কোথায় ছিল? কোত্থেকে সে আসলো? ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে সে কোথায় ছিল? এই প্রশ্নগুলোর জবাব আমরা জানি না। এটা গেল একটা। আর এর সঙ্গে আমি জড়িত করছি, একই ধরনের মব লিঞ্চিং কিন্তু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে তার শুরুটা কি করে জানেন তো? ওখানে একটা বাঙালি যুবককে, যার নাম বোধহয় সম্ভবত মামুন, যদি আমি ভুল না বলে থাকি, তাকে চোর সাব্যস্ত করে পাহাড়ি লোকেরা পিটিয়ে মেরেছে গণপিটুনি দিয়ে। সেখান থেকেই এই পুরো ঘটনার সূত্রপাত, এবং তারপরে কি হয়েছে এটা আমরা সবাই জানি। তো আমার ওখানে প্রশ্ন হচ্ছে যে এগুলো সব যদি আমি মেলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, পার্বত্য চট্টগ্রামের ঘটনা এবং আমি গোপালগঞ্জের ঘটনা, তাহলে আমরা কি এখানে এক ধরনের মানে একটা কানেকশন লিঙ্ক দেখতে পাচ্ছি কিনা, একটা লিঙ্কেজ আছে কিনা? এবং সেই লিঙ্কটা, আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেই লিঙ্কটা অবশ্যই এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্য এবং সরকারকে অজনপ্রিয় এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য একটা বড় গ্রুপ কিন্তু কাজ করছে, এবং সেই গ্রুপের মধ্যে দেশের লোকও আছে, বিদেশের লোকও আছে, এটা পরিষ্কার। এবং সেই গ্রুপের মধ্যে আপনি যে প্রথমে প্রশ্নটা করেছেন গোয়েন্দারা, এটা ব্যর্থতা না, গোয়েন্দারা ইচ্ছাকৃত ভাবে এটা করছে। এই পুলিশের মধ্যে এই যে ষড়যন্ত্র যেটা করা হচ্ছে বাংলাদেশ নিয়ে, তার মধ্যে একটা বড় গ্রুপ পুলিশের মধ্যেও আছে। এবং আমরা যে ব্যর্থতা দেখতে পেলাম, যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে, একই রকম ব্যর্থতা হোম মিনিস্ট্রিতেও আছে। নিশ্চয়ই হোম মিনিস্ট্রির মধ্যে যারা এখনো ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার দালাল গোষ্ঠী যারা আছে, বা ভারতের দ্বারা এজেন্ট যারা আছে, রয়ের এজেন্ট যারা আছে আইন মধ্যে, তাদেরকে সম্ভবত এখন পর্যন্ত চিহ্নিত
কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাজে সব মিলে আমার মনে হচ্ছে যে সরকার, ওই যে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম, ডাইনামিজমের অভাবের কথা বলেছিলাম, ইনএক্সপেরিয়েন্সের কথা বলেছিলাম, তার সঙ্গে যোগ করতে হচ্ছে যে এক ধরনের মনে হচ্ছে যে যেন তারা এনজয় করছেন, মানে রাষ্ট্র ক্ষমতাটাকে এনজয় করছেন। কিন্তু আমি তাদেরকে যেটা বলতে চাই যে বর্তমান অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো এনজয়মেন্টের ব্যাপার নাই, কিন্তু এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই জন্য তাদের কাছে আমার আহ্বান থাকবে, এনজয়মেন্ট বাদ দিয়ে আপনারা দয়া করে চ্যালেঞ্জ হিসেবে নিন। আপনাদের ব্যর্থতা মানে কিন্তু আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া। এবং আমরা যে আলোচনা করি এখানে, সেই আলোচনা আমরা করি কিন্তু আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা সতর্ক হন এবং একটা ইফেক্টিভ গভর্নেন্স আপনারা করতে পারেন। ধন্যবাদ। জি মিনা ভাই, আপনার আপনার পর্যবেক্ষণটা একটু জানিয়ে বিষয়গুলো নিয়ে মাহমুদ ভাই যেটি শুরু করলেন, আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? ধন্যবাদ কনক সারোয়ার ভাই এবং মাহমুদ ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। উনি অত্যন্ত বিস্তারিত এবং সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি ওনার কথা ধরেই এক অগ্রসর হব যে উনি যে বিস্তারিত বলেছেন বা যে ভিতরের যে কাহিনীগুলি, যে অনেকগুলি কেন এই প্রশ্নগুলি সৃষ্টি হয় না, ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা এই ধরনের অনুসন্ধানী কিছু কাজ করা উচিত ছিল, কিন্তু আমরা দেখছি যা অনুসন্ধানী তো হয় নাই, এটাকে একটা কভার করার জন্য একটা চমৎকার তাদের একটা ব্যবস্থা আছে, একটা ইমোশন ছড়াইয়ে দিয়েছে যাতে ওই মানুষজন আসলে ওই দিকে দৃষ্টিটা না যায়। তো এটা হলো আমাদের সবচেয়ে, আর এটা আসলে আপনাদের কথা এটা স্পষ্ট হয়ে গেছে, এটা আসলে গোয়েন্দা ব্যর্থতা না, এটা এক ধরনের সাবোটাইজ। এবং সেটা যদি আমরা খেয়াল না করি আমাদেরকে হয়তো আরো বেশি মানে দিতে হবে, এটা পরিণাম ভোগ করতে হবে। আর এই বিষয়টা হলো অনেকটা, এটা কিন্তু টেলস হোল, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় একটি আছে যে কোনো ইঞ্জিনের মধ্যে আপনার মনে করেন ভিতরে কোনো গোলমাল হলো কিনা, এটার জন্য একটা টেল একটা ছিদ্র আছে, ওই টেল দেয়া হোলস, টেল হোলস, ওই হোল আপনাকে বলবো, ওখান থেকে পানি বেরিয়ে আসবে বা একটু লুবল বেরিয়ে আসবে, তাহলে বুঝবেন এটা ভিতরে একটা বিরাট গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে বা এটা রয়েছে। একইভাবে এই ঘটনা দুটা কিন্তু জাতির জন্য একটা টেল হোলস। এখান থেকে এই যে আমরা বাইতুল মুকাররমের ঘটনা বলেন বা এই যে ঢাকা ইউনিভার্সিটির ঘটনা বলেন, এটা কিন্তু আমাদেরকে ওই টেল হোলস গুলি দেখাই দিচ্ছে। এখান থেকে যদি আমরা সতর্ক না হই তো এটা হয়তো পরিণাম আরো ভয়াবহ হতে পারে। আর এই যে এখানে মেইনলি আপনি দেখেন যে এইগুলিতে আমাদের একটু গোড়ায় যেতে হবে, রুট কজ অ্যানালাইসিসে যেতে হবে, যে এই যে গোয়েন্দা ব্যর্থতা বা এগুলি বলেন, এগুলি আমাদের গোড়ায় গলদ যে একটা কথা আছে ওরকম হয়ে গেছে। যে আপনার প্রথম হয় কি, যে কোনো কিছু আপনাকে একটা আইডিয়া বা ওইটার স্তরে থাকে বা একটা ধারণা থাকে, সেই ধারণার পরে আমরা কি ওটা থেকে আমরা পরিকল্পনা নিই আমরা কি করব, পরিকল্পনার পরে আসে সেটার অ্যাকশনের পরে আসে ফলাফল। এখন যদি আপনার মূল ধারণাতেই ভুল থাকে, ওখানে বিভ্রান্তি থাকে, তাহলে আপনার পরিকল্পনা ভুল হবে, আর পরিকল্পনা ভুল হলে আপনার অ্যাকশন ভুল হবে, আপনার অ্যাকশন ভুল হলে আপনার সেটা ফলাফল সেটাও আমাদের জন্য মারাত্মক বা পরিণাম এটা বয়ে আনবে। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে, প্রথমেই দেখতে হবে যে আমাদের ওই বিভ্রান্তিটা, এটা কিন্তু আমরা বারবার বিভিন্নভাবে সেটা আলোচনা করছি। আজকে যদি এই কাহিনীগুলি দেখেন, এটার মধ্যে হয়েছে কি যে আমাদের সেই আইডিয়া বা ধারণাতেই প্রথমেই ভুল ছিল। আমরা এমন কিছু মানুষকে জাতির পরিত্রাণকর্তা বা এই ধরনের রেস্কিউয়ার হিসাবে ভেবে নিয়েছি, এটা কিসের জন্য আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা আপনার শুরু হয়েছে সে স্বাধীনতার পর থেকে। আপনারা দেখেন যে জিনিসগুলো কিছু ধরনের আপনার ন্যারেটিভ তৈরি করে, আমাদের ভালো মানুষ কোনগুলিকে আমরা আসলে কি করি, দক্ষ যোগ্য এবং ভালো মানুষকে ওই জায়গাগুলি বসাতে চাই, কিন্তু আমাদেরকে বিভ্রান্তি করে আপনি সেই 1-11 বলেন, এই যে সেকেন্ড 1-11 এখনো যেটা চলছে, এটার মধ্যে দেখেন সেই একই ধরনের। আমরা সেই রাইট পার্সন গুলিকে আপনি যদি আমরা ওইটাকে অ্যাড্রেস না করি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহমুদ ভাই কিন্তু সঙ্গত কারণে বলে দিয়েছেন আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি। এই কনস্ট্রাকটিভ সমালোচনা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কিন্তু টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন। যিনি ফেলে দিতে চেয়েছিলেন তার লোকগুলিকে নিয়ে আপনি কাজ করছেন, কারণ যে আপনাকে টুপ করে ফেলে দেওয়ার এখন ওইভাবে পারে নাই, ফিজিক্যালি পারে নাই, আপনাকে কিন্তু সেই টুপ করে ফেলে দেওয়ার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে এবং এগুলি আমরা দেখছি। কাজে আপনার শত্রু না, কারণ আপনি যদি এখানে ফেইলুর হন, মাহমুদ বা অলরেডি বলে দিয়েছেন, আপনার ফেইলুর মানে এটা সারা জাতির ফেইলুর। উই ক্যানট অ্যাফোর্ড এনি মোর ফেইলুর। আপনার ফেইলুর এই জাতি এটা অ্যাফোর্ড করতে পারবে না। কাজে এখানে আপনার প্রথমেই সে আপনার ওখানে যেতেই হবে। আপনি দেখেন যে এই যে আপনার যে প্রশাসনে আমরা যেটা দেখছি এক ধরনের আপনার কি বলবো, এটা উনি হোমিওপ্যাথিক চিকিৎসার মতো করছেন। ইটস ইজ রাইট, অনেক সময় দেখা যাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা, আমি এটাকে খারাপ বা চিকিৎসা ব্যবস্থাকে আমি খারাপ বলছি না। এখন মনে করেন যদি আপনি এই হোমিও চিকিৎসার মাধ্যমে এই জাতির রোগটা সারাতে পারেন তাহলে আপনি কিন্তু প্রশংসা পাবেন। কিন্তু যদি এটা আরো এটার ব্যর্থতা টেনে আনে, 2 দিন আগে কিন্তু উনি একটা চমৎকার কথা বলেছেন যে আমার 84 বছর সারা বিশ্বে আমি সম্মানিত হয়েছি, এখন আমার এই বয়সে আমি জাতির কাছে মানে বেঈমান হতে চাই না বা তাদের কাছে দুর্নাম নিয়ে আমি মরতে চাই না।
কিন্তু আপনি শুধু শুধু এটা আকাঙ্ক্ষা করলে হবে না, আপনি কিন্তু এমন একটা জায়গায় পা রেখেছেন, এখন যদি আপনি এখনই সতর্ক না হন, একটা হয়ে গেলে কিন্তু এটা হবে না। এবং প্রত্যেকটা দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা নিয়োগ আমরা বারবার ইন্ডিকেট করছি, কারো পার্সোনালি আমাদের কারো প্রতি কোনো আপত্তি নাই। আমি কনক ভাই আবার বলবো একটা সামরিক বিষয় জেনারেল ওয়াকারের ব্যাপারে ব্যাপারটা বলবো একটু পরে। তো এখন যে জিনিসটা হয়েছে, আপনাকে কিন্তু এটা বারবার বলা হচ্ছে যে এখন আপনি যদি দেখেন 2001 সালে দেখেন আমাদের এগুলি কিছু নমুনা আছে। লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন, উনি কিন্তু প্রথম রাতে বিড়াল মেরে ফেলেছিলেন। উনি কতগুলি সচিব প্রথম দিনেই কিন্তু উনি পরিবর্তন করেছেন, এবং উনার ছিল একজন অ্যাডভাইজার ছিলেন ডক্টর খলিল, ওই পিনাকিদার সাথে উনি করেছেন, আপনার মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, ওনার সাথে আমার কথা হয়েছে। তারা কিভাবে কাজ করেছিলেন, তারা অপেক্ষা করেন না, হি ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু ডক্টর মাহমুদ ইউনূস আপনি তো সেটা দেখাতে পারেন না, এটাগুলো আনফরচুনেটলি আমাদেরকে সেটা বলতে হবে। এখন মনে করেন আপনার আশেপাশে যারা আছে, আপনি যে জিনিসটা পছন্দ করবেন সেই জিনিসটাই আপনাকে সার্ভ করে, আপনাকে অ্যাডভাইস হিসাবে। আপনি অপছন্দ করবেন সেই জিনিস ওনারা সার্ভ করে না। ফর দ্য গড সেক, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, আপনাকে বলছি, এমন কিছু আপনি পরামর্শ শুনেন যেটা আপনার পছন্দ হবে না, এটাই কিন্তু আপনার সাকসেস এনে দিবে। মিনার ভাই ধরেন ডক্টর ইউনূসের প্রতি আমরা আস্থা রাখতে চাই, কিন্তু ধরেন অবশ্যই হ্যাঁ, এখন ধরেন কিন্তু রাষ্ট্র তো আর আবেগ দিয়ে চলে না। আপনার 84 বছর বয়স, আপনি ব্যর্থ হতে চান না, অথবা আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, আবেগের কোনো স্থান নাই। এখন আপনি স্পেসিফিক মাহমুদ ভাই যদি বলছিল অনভিজ্ঞতা, মানে আপনি তো রাষ্ট্র চালনায় অভিজ্ঞ না, কিন্তু আপনার সাথে যারা আছে তারা আপনার থেকে আরো অনভিজ্ঞ। না এইটা হচ্ছে কি যে আপনার যেটা অনভিজ্ঞতা বা ওই ধরনের টার্ম ধরুন, এটা আনফরচুনেটলি আমাদেরকে বলতে হবে, আমাদেরকে এটা শো করছেন, ডিসপ্লে করছেন। এখন এখন যদি আপনি এটা না করেন, আপনি কার কাছে যাচ্ছেন? সে আপনার রোগ হয়েছে ডাক্তারের কাছে, সেই যে ডাক্তারের কাছে গেছেন আপনি, ওই ডাক্তাররাই এই চিকিৎসা বিদ্যাকে হেট দ্য মানে এই যে মেডিকেল সিস্টেমটাকে ওরা ঘৃণা করে, ওরা কবিরাজি সিস্টেম পছন্দ করে। আপনি কি যদি মনে করেন এরকম ডাক্তারের কাছে যদি যান, যাদের কাছে গিয়েছেন তারা পলিটিক্সকে হেট করে, আপনি দেখেন আপনার আশেপাশে যারা আছে এদের পলিটিক্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। দু একজনের যাওয়া আছে তারা একটা ফলস ইকুয়ালাইজার, যাদেরকে বলবো তারা এই দিকেও করে সেটাও করে, সত্যি কথা বলে না। মানে হচ্ছে চুলে মাথায় টাকে মাথায় চুল গজানোর জন্য আপনি যে ডাক্তারের কাছে গেলেন তার মাথায় টাক। না এখন এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। ডক্টর মাহমুদ ইউনূস, আমরা ডিউ রেসপেক্টে আপনাকে এটা বলছি যে এটা সমালোচনা না, এগুলো আপনি করেন, আপনাকে সেই প্রথম ঘুরাই হাত দিতে হবে। তা না হলে আপনাকে তো এটা তো সম্ভব না, ডক্টর মাহমুদ ইউনূস দেখবে না কোন জেলায় কোন ডিসি বসেছে, এটা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যাকে বসাবেন তার কাজ ছিল এটা, এবং দেখা যাচ্ছে আপনাকে যে টুপ করে পদ্মায় ফেলতে চেয়েছিলেন তাদের আশেপাশে যারা আছে তারাই এখন আপনার সবকিছু নিয়ন্ত্রণ করছে। এটাই আমাদের কাছে অ্যালার্মিং মনে হচ্ছে। আর কনক ভাই, আমি আর একটু বলতে চাই জেনারেল ওয়াকারের সম্পর্কে। নো ডাউট এখন দেখেন যে জেনারেল ওয়াকারের সম্পর্কে একটা ধারণা হলো, এই ক্ষেত্রে একটা ওই যে গল্পের মতো শীতের সকালে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, তখন ওখানে যে কেউ আর নামে না, বা বাইরে থেকে আর কি সবাই মানে হাউতাস করছে, আহা করছে, আর বাচ্চাটা পড়ে গেল। তো হঠাৎ করে দেখা গেলো যে একজন লোক সেখানে নেমে বাচ্চাটাকে উদ্ধার করলেন। বাচ্চাকে উদ্ধার করে সাংবাদিকরা পরে তারা দেখে হবে বাহবা দিচ্ছে যে আপনি কিভাবে করলেন, যে ভাই আমি তো আসলে ইচ্ছা করে করি না, পিছন থেকে কেউ ধাক্কা মেরেছিল। এখন জেনারেল ওয়াকারের জন্য আমার কাছে কেন জানি মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এখন যদি মনে হয় যে আপনাকে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে, এটা আপনাকে নেগেটিভ অর্থে বলছি না, সেই ধাক্কাটা হয়তো বিবেক আপনাকে দিয়েছে, আপনি সেই উদ্ধার করেছেন, জাতি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার মনে হয় জেনারেল জিয়াউর রহমানের পরে আর কোন সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধানের মতো এত কনফিডেন্স তার ট্রুপের উপরে, এমনকি সাথে সাথে জনগণের যে আপনি আস্থা পেয়েছেন সেটা আর কেউ পায় না, এটা আমাদের স্বীকার করতেই হবে। আপনি নিজে ইচ্ছা করে পড়েন, আর কেউ ধাক্কা মেরে আপনাকে এই কাজটা করাক, আমি এটা নেগেটিভ অর্থে বলছি না। এই ধাক্কা, এই যে বললাম তো, এটা আপনার বিবেক হয়তো ধাক্কা দিয়েছে, কাজে এটাকে আপনি প্রমাণ করুন। এখন একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনার দেখেছি যে আপনার তিনটা কিন্তু সেনাবাহিনীতে 3টা কমিশন হয়েছিল, যেটা একটা দুর্নীতির জন্য, ইনভেস্টিগেশনের জন্য 3জন লেফটেন্যান্ট জেনারেলের জন্য, একটা গুমের ব্যাপারে, আরেকটা হয়েছিল যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। 3টা যে জেনারেল আসলে খুব সুন্দর জিনিসগুলো ওনারা বের করে এনেছিলেন, কিন্তু অ্যাকশন আমরা শুধু ডিজিএফআই এর কয়েকজন বাদে আর কোনো অ্যাকশন দেখি নাই। দেখেন আপনারা যে একই ধরনের ভুল করছেন জেনারেল ওয়াকার, এবং দেখা গেল যে ইদানিং যে 3জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয়েছে, এদের মধ্যে একজন হলেন, 3জনের ব্যাপারে আপত্তি আছে, কিন্তু একজনের ব্যাপারে খুবই গুরুতর আপত্তি রয়েছে, জেনারেল মঈন, যেটা মেজর জেনারেল মঈন। এখন ওনার ব্যাপারে আপনারা সবাই জানেন। এখন এই ধরনের মানুষকে যদি আপনি আশেপাশে, হ্যাঁ বেনিফিট অফ ডাউট আমরা তো বলেছি আপনাকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু আপনাকে এটা তো খেয়াল রাখতে হবে। এখন এই ধরনের লোক যদি আপনার আশেপাশে আবার থাকে, তাহলে তো এক ধরনের মানুষের ভিতর সন্দেহ দেখা যায়। মিনার ভাই, ওনারা যদি কঠোর হতে না পারেন, আমরা তো এখনো আসলে ছাড় দিয়ে দিয়ে কথা বলছি, আমরা কঠোর হতে 2 সেকেন্ডও লাগবে না, এবং আমরা জানি যে কেমনে কোন লিঙ্ক ভাইরাল করতে হয়, কি ইনফরমেশন আমাদের কাছে আছে, এগুলো আমি আর ইলিয়াস আমাদের কাছে বহু কিছুই আছে।
জাস্ট দেখতে হ্যাঁ, চাচ্ছি খলিল যে মাজিদ। তোমরা কি করো। যেমন আমি যেটি বলছিলাম, আমি এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ছেলেটাকে মারার পরে আপনারা কেন নিলেন না, রিমান্ডে নিলেন না? বলছেন ওরা সব স্বীকার করছে। আরে স্বীকার করলেই হইলো, তুমি জানবে না পেছনে নেপথ্যের ঘটনা কি? তো এরকম সার্বিক অবস্থা আর কি। আর আপনি সাবোটাজ বলছেন, আমিও সাবোটাজ এখন একটু সফটলি বলতে চাই আর কি, গোয়েন্দা ব্যর্থতা সাবোটাজ বলতে না না না, হ্যাঁ না, ঠিক এরকম ঠিক আছে। বিষয়টা আর কি। ঠিক। তো মিরাজ ভাই, আমি আসবো আপনার কাছে। ইলিয়াস, আপনার কাছ থেকে শুনি, আপনি কি মনে করছেন, কিভাবে দেখছেন এই যে গোয়েন্দা ব্যর্থতা, স্যাবোটাজ বা ধরেন সার্বিক যে পরিস্থিতি, মানে অনভিজ্ঞতার মধ্যে তারাও ঠিক বুঝতে পারছেন না, হাসিনার লোকজন সব বসা, এখনো মাথায় দুই একজনকে সরানো হয়েছে। এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময় আমি একটা ছোট একটা প্রোগ্রাম দিয়েছিলাম, এই যে জয়নুল বাড়ি, সচিব জয়নুল বাড়ি ড্যাডিকে, অর্থাৎ মানে বীমা কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ থেকে দুর্নীতি এবং নানা কারণে সে নিজেই পদত্যাগ করছে। পদত্যাগ করার 7 দিন পরে তাদের সাধারণ বীমা চেয়ারম্যান মারা গেছে। তো কিছু একটা হচ্ছে আর কি ভিতরে, মানে মুরব্বীরা সক্রিয় এখনো। ইলিয়াস, কি মনে করেন আপনি? আসসালামু আলাইকুম কনক ভাই, আপনারা জেনে বলেন আর না জেনেই বলেন, এই যে গোয়েন্দা ব্যর্থতা বলছেন, এটা গোয়েন্দা ব্যর্থতা না, এটা গোয়েন্দা সফলতা। দে আর ডুইং হোয়াট দে ওয়ান্ট। রাইট। এটা তারা খুব ভালো করে জেনেই তারপরে করছে। মাহমুদ ভাই যে কথাটা বলেছেন না, যে আমি এই জিনিসটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে মারলো, আপনি দেখেন যখন প্রচন্ড আন্দোলন চলছিল, আমরা এখানে এবং ইভেন কি এখানে অনেক আওয়ামী লীগের লোককে আমি দেখেছি যে তারা খুব কষ্ট পেয়েছে, মানে প্রকাশ্যে কথা বলতে পারছে না ইয়ের পক্ষে, মানে আওয়ামী লীগের পক্ষে এসে। কারণ হচ্ছে ওই সময়টা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে শেখ হাসিনা যে হত্যাযোগ্য এবং ছোট ছোট বাচ্চাদের উপরে যে গুলি চালিয়েছে, এটা এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে নৃশংসতম ঘটনা, মানে এই অদূর অতীত, যেটা যদি নিকট অতীতের কথা চিন্তা করি, এটা ঘটে নাই। তো ওই সময়টাতেও স্টুডেন্টরা যখন একজন পুলিশকে ধরছিল, সেই পুলিশকে ধরে কিন্তু তারা মারছিল না, তারা কয়েকজন মারতে গেলেও ডাবল গিয়ে তাকে বাঁচাচ্ছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো এত নৃশংস এই ছাত্ররা না। যদি ওইখানে পিটিএ কেউ মেরে থাকে, সেটার সাথে যাদের এই পিটিএ মারার অভ্যাস আছে, যারা এটার সাথে ইউজ টু, তারাই সেটা করেছে। এখন সেটা কিভাবে হইতে পারে, মাহমুদ ভাইয়ের এই কোশ্চেন গুলোর উত্তর যদি আনা যায়, সে ওখানে কিভাবে আসলো, কারা আনলো, কারা খেতে দিয়েছিল, কারা আবার তাকে পেটালো, এখনো পর্যন্ত রিমান্ডে কেন চাওয়া হচ্ছে না, তাদের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ কেন হচ্ছে না, এই জিনিসগুলো কোশ্চেন গুলো করা হচ্ছে না। এখন এটা কি জানে না? আপনি কালকে যেটা আপনার কাছে একটা ফাইল এসে বলছিলেন যে আপনার আমার এই যে জিনিসগুলো দেখেন, খুব সূক্ষ্মভাবে আমার যে আত্মীয় স্বজনের সাথে মনে করেন আমার জীবনে, মানে তাদের সাথে ওইভাবে সম্পর্ক নাই, মানে কয় বছর আগে কথা বলেছি সেটাও জানি না, জীবনে তার সাথে আমার একবার বা দুবার দেখা হয়েছে, সেই আত্মীয় স্বজনকে পর্যন্ত অমুক জেলার পুলিশ সুপার যেতে বলেছে, ওই চাঁদপুরের পুলিশ সুপার যেতে বলেছে, রংপুরের পুলিশ সুপার যেতে বলেছে, এসবির তখন যে চিফ সে যেতে বলেছে। তো তারা তো গোয়েন্দা তৎপরতা তো চালিয়েছে, তারা জানে যে কিভাবে এই তথ্যগুলো কালেক্ট করতে হয়, কিভাবে করতে হয়, তারা ওইটাই করছে যেটা তারা চায়। অতএব এই যে যেটা করছে এটা গোয়েন্দা ব্যর্থতা না, তারা তাদের গোয়েন্দাদেরকে দিয়ে একটা প্লট তৈরি করেছে। এবং আমি মনে করি শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারা গেল সেইটাই না, আরো একজন ছাত্রলীগের মারা গেল, এবং যেসব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে তারা তাদের লোকজনকে মেরে এরকম তৈরি করবে, হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা, ওই রানা প্লাজায় 17 দিন পরে রেশমাকে ঢুকিয়ে তারপর আবার বের করা, এইসব নাটকে তারা খুব সিদ্ধ, তারা এটা করতে পারে। অতএব আমি মনে করি এটা তারা চায়। এবং এই যারা কিনা আপনার উপদেষ্টা বলছেন, যে উপদেষ্টাদের ভেতরে কারো কারোর বিষয়ে আমি বিশেষ করে কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সবসময় ভদ্র মানুষ, উনি কথাবার্তাও কম বলেন, ওইদিকে কানেকশন উনি কম রাখতেন, সবসময় ওনার সারা দুনিয়ায় বহু কাজ আছে, উনি সেগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু ধরেন যদি আমি একজনের নাম বলি, ডক্টর আসিফ নজরুল, উনি ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে তিনি আগে 2019 সালে বলেছিলেন যে 500 টন দিয়ে বিস্ময়কর বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। তো ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। তো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না, আসিফ নজরুল, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উঠে আসছেন। আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা লিখেছিলেন 86-এ, যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান, সেটা লিখে কয়েকদিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি, ওর নাম কি ভাই, যে ঘাতক দালাল শাহরিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন না, উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু, ওনাকে বুঝিয়ে এইভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক, উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি ওইটার তথ্য আমার কাছে সব, উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো, বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো, ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো। আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো, কি হবে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার।
এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে সেটা, তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই শাহনারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালা নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি। আসিফ নজরুল আপনি কে? আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে, ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওনকে, শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন। এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে, সেই দিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। তো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন। তো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায়। এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে, আর তারপরে আরো বিভিন্ন জায়গায়। তো ব্যক্তিগত ওই বিষয়গুলো আমি আসিফ নজরুল এন্ড আরো কিছু উপদেষ্টা আছে যাদের ব্যাপারে আমাদের কাছে অনেক তথ্য এসেছে। আমি এগুলো নিয়ে আলাদা করে এক্সক্লুসিভ একটা অনুষ্ঠান করব। আমরা আজকে এই বিষয়টা নিয়ে খুব বেশি না যাই, এবং আমার মনে হয় যে ইউ আর কারেক্ট। এবং ধরেন যে আরেকটা বিষয় আমি আমি একটা বিষয় অ্যাড করি, যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো, প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা, মানে যারা পিটিয়ে মারলো তারা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী ম্যাক্সিমাম। কোথাও কিন্তু ছাত্রলীগের নামটা ব্যবহার পর্যন্ত করা হচ্ছে না। মানে আপনি দেখেন যে মানে পরিকল্পনাটা কত গভীরের পরিকল্পনা। মানে এটা যদি ধরেন জামাত শিবির ছাত্রদল হলে কিন্তু ধরেন হুলুস্থুল হয়ে যেত। কিন্তু না, আসিফ নজরুল আজকে উঠে আসছে কোথেকে? আসিফ নজরুল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে, এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি, তাই না? ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া, কি হয়েছে, কি ঘটনা, কি কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে। এবং আজকে আমরা এই সরকার চাই নাই, যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার 500 টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছি, আর এই সরকার এসে এখন 3000 টন ইলিশ দিবে। এই জন্য আমরা এত কষ্ট করি নাই। জীবনে দরকার হলে দেশে যাব না ভাই, কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, এটা যদি আমাদের কাছে মনে হয়, তাহলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ। আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাদার তেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ, এই জায়গায় দেখতে চাই। এবং আমার বিশ্বাস, আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাতেই থাকবেন। কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাঁসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না, আগেও পারে নাই, আর এখন তো সম্ভবই না। কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না, কেউ চাইলেও ওইভাবে থাকতে যাইতে চাবে না। আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন, আপনি আপনার মানে মন্তব্য আপনার, আমার মন্তব্য আমার, আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন, জামায়াত করেন, তাদেরকে মানে এত সহজে মুছে ফেলা সম্ভব না। তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে। এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে, যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায়। কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা, সেই পরিকল্পনাই নেই। আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে, আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে, এই সরকার এসে সেটাও করে নাই। মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার, বিশাল ক্ষমতা এই সরকারের, কোনো স্বাভাবিক পরিস্থিতিতে না করে নাই। আপনি দেখেন এই গত কয়েকদিনে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে, পাহাড়ে এই আপনার আনসার ফিল আল শারকিয়া, আমি নামটা সবসময় বলতে পারি না ঠিক মতো, এই যে দলটাকে আপনার করা হচ্ছে, জামাতুল আনসার ফিল শারকিয়া, হিন্দাল শারকিয়া, এই দলটাকে নিয়ে এর আগে প্রথম আলো, ডেইলি স্টার এবং র্যাব আর সিটিটিসি এবং সরকারের কিছু গোয়েন্দা সংস্থা মিলে তারা সেখানে তাদেরকে ধ্বংস করতে গেল। তাদের কেন গেল জানেন? এই কথাগুলো এতদিন বলতে পারিনি, আজকে বলছে এই কথাগুলো। এরা কুকি চীনের সাথে হাত মিলিয়েছিল, এই অভিযোগ তারা দিয়েছে। আচ্ছা মনে করেন মিলাল, আমি ওইটার কোনো আমি যেহেতু মানে জাজ না, আমি কোনো রায় দিচ্ছি না, কিন্তু আমি আমার কাছে আসা যে তথ্য, সেই তথ্যগুলো বলি। যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল। এখন মাথায় রাখতে হবে যে কুকি চীন কারা। ওকে, কুকি চীন হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে, তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে, তারা এই দেশের ব্যাপারে আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে, এই সেই। আচ্ছা তাইলে জেএসএস কারা, সন্তুল আর্মা কারা, বীর বাহাদুর কারা, ইউপিডিএফ কারা? তারা কি ওইখানে কি নামাজ পড়ায় আর রোজা রাখে খালি? তারা কিছু করে না? তাদের অত্যাচারে ওইখানে বাঙালিরা দোকানপাট করতে পারে না, ব্যবসা চালাইতে পারে না। এক দোকানকে 3 গ্রুপ 4 গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে, তারা টাকা দিতে বাধ্য। সেনাবাহিনী যাইতে পারে না সেখান থেকে সেনাবাহিনীকে আপনার উজ্জ করা হলো, এই আওয়ামী লীগ সরকার করেছে। এখন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বলেন কিংবা এখন যারা উপদেষ্টা, তারা তো দেশের জন্য এসে, তারা তো আওয়ামী লীগের মতো কোনো দেশের দালালি করে না। মনে হচ্ছিল যে ভারতকে প্রতিহত করতে পারে এমন একটা সরকারি হয়তো এসছে, কিন্তু বাস্তবে নমুনাটা দেখছি না। গোয়েন্দা সংস্থার এখন সবচাইতে বড় কাজ ছিল সেখানে ইউপিডিএফ, জেএসএস সহ পাহাড়ি যেসব বাহিনীগুলো আছে তাদেরকে
নির্মূল করা এবং তাদেরকে অস্ত্র মুক্ত করা। সেটা না করে কয়জন পাহাড়িকে কি করেছে সেগুলো নিয়ে ব্যাপক আকারে আপনার করছে, মানে এমন মায়া কান্না দেখাচ্ছে, মনে হচ্ছে যেন তারা আরেক দেশের মানুষ, আমরা আরেক দেশের মানুষ, ওইখানে যায় তাদের উপরে হামলা করেছে। আরে ভাই, আমার দেশ সেটা, ওইখানে যাইতে হলে কি আমার ভিসা লাগবে নাকি? বাংলাদেশের মানুষ কোথায় বাড়ি করবে, কোথায় দোকান করবে, সেটা পাহাড়ি একজনের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? কিন্তু সেটা কারা করে? একমাত্র প্রথম আলো, ডেইলি স্টার। আপনি তাদের নিউজ দেখেন, এই যাদের কথা বললাম সেটা থেকে শুরু করে এখনো আপনি ডেইলি স্টার আপনি দেখেন, কয়েকদিন আগে ওই যে থেকে বের হলো মাইকেল চাকমা, তার 19 মিনিট বা 25 মিনিটের একটা ভিডিও তারা ইন্টারভিউ করেছে। আপনি ডেইলি স্টার বা প্রথম আলোতে এই থেকে, আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে সবচাইতে আলোচিত ব্যক্তি, তার কোন ইন্টারভিউ দেখেছেন? করে নাই। কিন্তু মাইকেল চাকমাটা করেছে। কেন করেছে? কারণ মাইকেল চাকমা হচ্ছে তাদের লোক। এই কারণে তারা তাকে দিয়ে এখন একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে যে এই পাহাড়িদের প্রতি আমাদের বিশাল ভালোবাসা, ভারতীয় যাবে না। এটা সবকিছুই সাজানো নাটক। এবং আমি সেই কথাটা বলি শেষ করি যে এটা আসলে ব্যর্থতা না, এটা তাদের সফলতা। এইভাবেই তারা চেয়েছিল, সেইভাবেই হচ্ছে। মানে ভারতীয় যে চাকমা সংগঠন, বাংলাদেশের পার্বত্য এলাকার চাকমা সংগঠন, এরা কিন্তু খুব খারাপ রোল প্লে করছে। কিন্তু ভাই, আরাকান আর্মি অলরেডি সেখানে ঢুকে গিয়েছে। তারা ওই যে আপনি শুনছেন না যে 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে, 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে। আমাদের এখানে ঢুকে নেই, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট নাই, ইভেন আইএসপিআর থেকেও কোনো বিবৃতি নাই এখন পর্যন্ত, কোনো পত্রিকা নাই, টেলিভিশন নাই। 900 ওইখানে ঢুকেছে। অনেকবার আমি বললাম, আমি আপনাকে জেনে বলছি, অন্তত কম পক্ষে 2000 আরাকান আর্মি এখন ওইখানে ঢুকেছে, একদম অস্ত্র সহ। এবং তারা চাইছে, তাদের দেখতে চেহারা এক, ভাষা এক, সবই এক। নোবডি নোজ হু ইজ আপনার আরাকান আর্মি আর হু ইজ আপনার ওইখানকার উপজাতি। এই ব্যাপারে কোনো আলোচনা আমাদের মনে হয় কি, আমাদের আসলে আমরা যেভাবে আসলে পজিটিভলি সমর্থন করতে চাচ্ছি, আমার মনে হয় না আমরা খুব বেশি দিন এই ধারাটা ধরে রাখতে পারবো। তাদেরকে আমাদের তাদের তথ্য সামনে নিয়ে আসতে হবে। ইলিয়াস, আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, ইলিয়াস যে ইলিশের প্রসঙ্গটা ইলিয়াস নিয়ে এসছে, আপনি জানেন যে আমার খুব ভালো লাগছিল ফরিদ আক্তার যখন বলছিলেন যে ইলিশ খুব দামি মাছ, এই মাছ কিন্তু দেওয়া যাবে না, এবার দেওয়া হবে না। আমার খুব ভালো লাগছিল যে বাহ, ভালো একটা কথা বলছে। এখন দেখি যে 3000 টন তারা আবার রপ্তানির অনুমতি দিচ্ছে। পাশাপাশি আপনি অমিত শাহের একটি বক্তব্য দেখেছেন যে বাঙালি অনুপ্রবেশকারীরা ঢুকলে ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে মারা হবে, কি যেন এরকম আমি দেখাচ্ছি নিউজটা। তো এখন অনুপ্রবেশকারী তো হাসিনা ভারতে আছেই, তাই না? কি মনে করেন আপনি এই যে ইলিশ, অমিত শাহের বক্তব্য, হাসিনা উল্টো করে ঝুলানো হবে, উল্টো করে ঝুলানো হবে, হাসিনা কিভাবে দেখেন আপনি? আগে ইলিশ নিয়ে কথা বলি, যেহেতু ইলিশের প্রসঙ্গ ইলিয়াস তুললো এবং খুব সঙ্গত কারণেই তুলেছে সে। এখানে আপনি যিনি মন্ত্রী মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদ আক্তার, তিনি বলেছিলেন যে এবার আর পূজায় ভারতে কোনো ইলিশ দেওয়া হবে না, এবং দেওয়ার পরে তিনি কিন্তু বেশ হাততালিও পেয়েছিলেন, মানে সোশ্যাল মিডিয়াতে হাততালি পেয়েছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এখন আবার দেখলাম যে দেওয়া তো হচ্ছেই, ওই আগে 500 টন দেওয়া হতো, এখন 3000 টন দেওয়া হচ্ছে। তো তাহলে আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম, যেটা আপনারা একটু বিব্রত বোধ করছিলেন, ইনএক্সপেরিয়েন্সড, মিনার বিব্রত বোধ করছিল। ইনএক্সপেরিয়েন্স শুধু না, সরকারের মধ্যে প্রচন্ড সমন্বয়হীনতা, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে যে ফরিদা আক্তার যখন বলেছিলেন যে এবার ইলিশ দেওয়া হবে না, তিনি কি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন না সরকারের মতামত দিয়েছিলেন? তিনি তো আর উপদেষ্টা হওয়ার পরে তার ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? সরকার তো একটা ইনস্টিটিউশন। তাহলে সরকারের একটা মন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলছেন, তখন আমরা ধরে নেবো এটা সরকারের অবস্থান, এবং আমাদের ধরে নিতে হবে যে ইউনূস সাহেবের এটা তো সায় ছিল যে এবার আর ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না। তাহলে আজকে আমরা দেখলাম যে কমার্স মিনিস্টার যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি আবার ইয়েরও মন্ত্রী, অর্থমন্ত্রীও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, তিনি বললেন যে 3000 টন ইলিশ দেওয়া হবে। তাহলে সালাউদ্দিন সাহেব এবং ফরিদা আক্তার তারা কি একই সরকারের মন্ত্রী না? যদি একই সরকারের মন্ত্রী হয়ে থাকেন, তাহলে এক মন্ত্রী 15 দিন আগে বললেন যে ইলিশ মাছ এবার যাবে না, আর আরেক মন্ত্রী 15 দিন পরে বলছেন 3000 টন যাবে। তাহলে সরকার কোথায়? নাকি যার মতো করে যে ইচ্ছা ফ্রি স্টাইলে রাষ্ট্র চালাচ্ছে? তো ফ্রি স্টাইলে রাষ্ট্র চলে নাকি? আর ফরিদা আক্তার যদি উনি আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন, তাহলে এখন ফরিদা আক্তারের উচিত হবে বলা যে না, এটা সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, কিন্তু এটা কোনো সরকারের সিদ্ধান্ত ছিল না। তো যদি সেটা হয়ে থাকে, আমি জানি না কি, আপনিও নিশ্চয়ই জানেন না এটা কি, হয়তো ফরিদা আক্তারকে টেলিফোন করলে জানতে পারবেন যে ঘটনাটা কি, সেটা কি উনি বলেছিলেন না সরকারের পজিশন তাই ছিল। তাহলে দুটো জিনিস বলা যাবে, একটা হলো যে হয় সরকারের পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ হলো কেন? আর যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে মেনে নিতে হবে যে কি বলে ফরিদা আক্তার উনি ব্যক্তিগত মন্তব্য করেছিলেন, যেটা ওনার অনভিজ্ঞতার প্রমাণ। ব্যক্তিগত মন্তব্য করা যায় না আপনি মন্ত্রী হওয়ার পরে কোনো রাষ্ট্র সম্পর্কে। আর সরকারের সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে তো খুব বিপদের কথা। সরকারের সিচুয়েশন কেন চেঞ্জ হলো? সরকার কি ভয় পেয়েছে যে ভারতকে ইলিশ মাছ না দিলে ইউনূসের সরকার থাকবে না, সরকার আছে ফেলে দিবে, মানে ভারত ফেলে দিবে? যে ভারত ইতিমধ্যে প্রথমে সংখ্যালঘু কার্ড খেললো, এখন চাকমা কার্ড খেলছে। এই কার্ডই তো তাদের কার্ড, ইন্ডিয়ার কার্ড, সংখ্যালঘু ইন্ডিয়ার কার্ড এবং চাকমা কার্ডও ইন্ডিয়ার কার্ড।
তো এখন এই কার্ডগুলির জবাবে যদি সরকার তাদের পজিশন ঠিক মতো বলতে না পারে, যেমন আমি গত অনুষ্ঠানেই বলেছিলাম যে সংখ্যালঘু কার্ডের ব্যাপারে তো আমরা খুব পরিষ্কার ভাবে ভারতকে বলতে পারি যে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ আছে, এবং যখনই তারা বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলবে আমরা তখনই ভারতীয় মুসলমানদের দুরবস্থা নিয়ে কথা বলবো। মাহমুদ ভাই, আমি উপদেষ্টা তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন ইন্ডিয়ার ব্যাপারে যখন কথা বলে, মানে মনে হয় যেন সে না পারতে মানে কিছু একটা ইন্ডিয়া না বাঁশ কাটাই যে আমার একটা প্রচেষ্টা আর কি। ওনাকে না হয় আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, উনি ফরেন মিনিস্টারকে অনেক কিছু ডিপ্লোমেসির আশ্রয় নিতে হয়, তারটা আমরা ওই আলোচনায় আমরা পরে যাই। ডিপ্লোমেসি না, মানে শো হয় অসহায়ত্ব, ডিপ্লোমেসি সেটা হতে পারে, সেটা আপনি মানে জনগণ ধরতেই পারে। তাহলে কি সরকার ভয় পাচ্ছে? অথবা আরেকটা হতে পারে যে তাহলে কি ইউনূস সাহেব যে মোদির সাথে মিটিং করতে চেয়েছিলেন আমেরিকায়, এবং সেই মিটিং এর একটা ভেট হিসেবে মাছ দেওয়া হলো যে আমরা মাছ পাঠাচ্ছি, আপনি আমার সাথে একটা মিটিং করেন, এটা কি এই কারণে করা হলো? মানে একটা কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখাতে হবে যে আমরা এবার কোনো মাছ পাঠাবো না, আর সেখান থেকে আমরা আগের সরকারের তুলনায় 6 গুণ বেশি মাছ পাঠাবো, 500 টনের জায়গায় 3000 টন। তো এই যে পরিবর্তন, এর তো একটা লজিক থাকতে হবে, এবং জনগণকে তো এটা জানাতে হবে যে আপনারা আগে কেন বলেছিলেন যে মাছ দেবেন না, আরে এখন কেন বলছেন যে 6 গুণ বেশি মাছ দেবেন, এটা জনগণকে বলতে হবে। তো সুতরাং এই ইলিশ কূটনীতির মাধ্যমে কিন্তু একটা বিশাল কূটনীতিক ব্যর্থতা এটা দেখিয়ে ফেলেছেন এই সরকার, এবং ভারতের কাছে তারা কিন্তু হেরে গেছেন এই ইলিশ কূটনীতিতে, এবং তাদের দুর্বলতা দেখিয়ে ফেলেছেন, এবং দুর্বলতা দেখানো খুব ভয়াবহ জিনিস, এবং এই সরকার প্রতি মুহূর্তে দুর্বলতা দেখাচ্ছে। আপনি আমাকে বলেন, এটা কি ভাবা যায় যে এরকম একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে, আর তার জেলা থেকে তার একজন ধর্ম ব্যবসায়ী যাকে সে বানিয়েছিল কি বলে বাইতুল মোকাররম মসজিদের খতিব, সে জুম্মার দিনে লোক ভাড়া করে নিয়ে আসবে, এই সাহস কোত্থেকে পায়? তাহলে আপনি বলেন, এই সাহস যদি কি ওই খতিবের নাম রুহুল আমিন বোধহয়, রুহুল আমিনের মতো একটা লোক যদি এরকম সাহস পেতে পারে, এভাবে চ্যালেঞ্জ করতে পারে এই সরকারকে, তাহলে জনগণের কাছে এই সরকার সম্পর্কে কি বার্তা গেছে আমাকে বলেন তো, কতটা দুর্বল এই সরকার। সুতরাং এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে। এখন এটা কি বুঝতে পারছেন তারা? সেটা অবশ্যই আমার জানা নাই, কারণ তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আপনারা হয়তো বলতে পারবেন যে তারা তাদের বিপদটা আদৌ বুঝতে পারছেন কিনা। এখন আসি আমি আপনার কি ঝুলিয়ে রাখবে অমিত শাহ বলেছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে ঝুলিয়ে রাখা হবে। তো অনুপ্রবেশকারী একজন তো দিল্লিতে বসে আছে, শেখ হাসিনা। কারণ হচ্ছে যে আমি আপনাকে যুক্তি দেখাচ্ছি, ঠিক আছে, প্রথমে সে গেছিল বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, সে ভারতে গেছিল এবং তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল, আপনার কথাটা মনে আছে। কিন্তু ভারত কিন্তু বলেছিল সাময়িক আশ্রয় সেই সময়। এখন তার তো সেই সাময়িক আশ্রয় মেয়াদ পার হয়ে গেছে, 45 দিন সাময়িক আশ্রয় মেয়াদ, সেটা পার হয়ে গেছে। 1 2 নম্বর, তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাকে বলেন তো, আপনি তো বিদেশে আছেন, আমি বিদেশে আছি, বিদেশে আছে আমাদের বিনা। আচ্ছা, আমাদের পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা কিরকম বিপদে পড়বো? যে দেশে আমরা আছি সেই দেশে তো পাসপোর্ট বাতিল হয়ে যাওয়া মানে তো তার নাগরিকত্ব নাই শেখ হাসিনা। তো নাগরিকত্ব যেহেতু নাই, সে 100% অনুপ্রবেশকারী। কাজে আমি অমিত শাহকে বলবো যে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে চাই যে ভারত শেখ হাসিনাকে উল্টো করে কুতুব মিনারে ঝুলিয়ে রেখেছে। কুতুব মিনার আপনি তো জানেন যে সবচেয়ে বড় মিনার দিল্লিতে, তো দিল্লিতে শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে রাখুক। তো তাহলে আমরা বুঝতে পারবো যে অমিত শাহ তার কাজ করা শুরু করে দিয়েছে, যে বাংলাদেশিদের ঝোলানো শুরু হয়ে গেছে। আর এই সরকার কতটা, আমি একটা সত্য কথা বলেই ফেলি ভাই, পাচ্ছি না আর রাখতে, কতটা অপদার্থ। আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার যে মেয়ে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চাকরি করছে, সে কি হিসাবে চাকরি পেয়েছে? বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। এবং সে জালিয়াতি করে চাকরি নিয়েছে, এবং ভারত তখন হাসিনাকে খুশি করার জন্য WHO এর উপরে তার প্রভাব খাটিয়ে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এটা তো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আমরা 4 জন জানি, বাংলাদেশের প্রতিটা জনগণ জানে এটা। এই সরকার গত 1.5 মাসের মধ্যে সেই নিয়োগ ক্যান্সেল করে নাই কেন বলেন আমাকে? সেই মনোনয়ন কেন আজ পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই? একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী না, একটা মানে কি বলবো, একটা দানবের পতন হয়েছে, সে চলে গেছে, এবং তার কন্যা একটা দুর্নীতিবাদ ছিল। তার কন্যা পদ্মা সেতুর সময় থেকে টাকা চুরি করা শুরু করেছে বাংলাদেশে, তার মানে সেই 2010 সাল থেকে টাকা চুরি করছে বাংলাদেশে। সেরকম একটা কন্যাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকরি দিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশের মনোনয়নে, আর এই সরকার 1.5 মাসের মধ্যে সেই মনোনয়ন বাতিল করে নাই। এটাকে অপদার্থ বলবো না, আমি কি বলবো আমাকে বলেন?
আমি একটা ছোট্ট সাজেশন দিয়ে দিই, ওই যে গায়ে মানে না আপনি মরল আমি আর কি, বুঝলেন? আমার সাজেশনে কে পাত্তা দেবে? আমাদের সাজেশনে কেন পাত্তা দেবে? তারপরেও দেই রে ভাই, দেশটার জন্য তো মায়া লাগে। না হলে এই যে গত 4 বছর ধরে আমরা এই 4 জন এবং পিনাকি আজকে আসে নাই, আমরা যে এত লড়াই করলাম, এত ঝুঁকি মাথায় নিয়ে। আমার মা তো বাংলাদেশে ছিলেন, মায়ের বিরুদ্ধেও তো মামলা করেছিল এই সরকার। মা তো এখন খুবই গুরুতর অসুস্থ। আমি এই সুযোগে জনগণের কাছে দোয়া চাচ্ছি আমার মায়ের জন্য। তিনি হাসপাতালে আছেন এখন, তার জন্য দোয়া করবেন। এবং আমি খুব দুশ্চিন্তায় আছি তার শারীরিক অবস্থা নিয়ে। যাই হোক, তো মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে। তো আমার মা তো একা ছিলেন 6 বছর, এবং আপনারা জানেন যে আমার মায়ের আমি একমাত্র সন্তান, আর কেউ নাই ওনার দেখবার জন্য। এবং এই বৃদ্ধ বয়সে উনি একা কাটিয়েছেন। তো সেই ঝুঁকি নিয়ে তো আমরা লড়াই করেছি 5 বছর এই সরকারের বিরুদ্ধে, আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু সাধ্য আমরা লড়াই করেছি এই সরকারের বিরুদ্ধে। এই জন্য এই সরকারকে আমরা চাই যে হাসিনার পতনের পরে যে বিপ্লবের মাধ্যমে যে সরকার এসছে সেটা সফল হোক। একেবারে সিনসিয়ারলি চাই, আমরা প্রত্যেকে চাই, আপনি চান, আমরা 4 জনই চাই। আমি খুব ভালো করে জানি। একটা ছোট সাজেশন দেই প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবকে। আপনি বলেন, একটা তালিকা করেছে এখন পর্যন্ত যে শেখ হাসিনার আমলে গোপালগঞ্জের কতজন পুলিশে চাকরি পেয়েছিল? আপনি যে গোপালগঞ্জের সম্পর্কে গোয়েন্দা ব্যর্থতার কথা বললেন, এবং ইলিয়াস খুব সঙ্গত কারণেই বলেছে যে এটা সফলতা। কারণ হচ্ছে এই যে গোপালগঞ্জের কি পরিমাণ মানুষকে চাকরি দেওয়া হয়েছিল তার কোনো তালিকা করেছে এখন পর্যন্ত এই সরকার? ঢাকা শহরে নাকি প্রত্যেকটা ওসি গোপালগঞ্জে ছিল। এতগুলো ওসি, গোপালগঞ্জের জনসংখ্যা কত রে ভাই? বাংলাদেশের জনসংখ্যা, একটা ছোট্ট ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, সেটার এতগুলো অফিসার এত বড় বড় পদে কিভাবে ছিল আমাকে? তাহলে তার তালিকা কোথায়? জনগণকে জানিয়েছে হোম মিনিস্ট্রি এখন পর্যন্ত এই সরকার যে শেখ হাসিনার আমলে 16 বছরে গোপালগঞ্জের এতজন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, এতগুলো গোপালগঞ্জের অফিসার বড় পোস্টে ছিল, এবং তারা এখন কোথায় আছে আমাদেরকে জানিয়েছে এটা? আমরা শুধু জানি গোপালগঞ্জের 2-1 জন ক্রিমিনাল পালিয়ে আছে, যেমন যেটা ছিল এসবির যে চিফ ছিল সে পালিয়ে গেছে, মনিরুল পালিয়ে গেছে। তারপরে গোপালগঞ্জে ছিল বেনজির, দেশ থেকে পালিয়ে গেছে, এবং আরো 2-1 জন গোপালগঞ্জের অফিসার তারা পালিয়ে আছে। কিন্তু গোপালগঞ্জে তো অসংখ্য অফিসার রে ভাই। আপনি যদি এসআই থেকে শুরু করে আইজি পর্যন্ত সব পোস্টগুলোর মধ্যে গোপালগঞ্জের সংখ্যা দেখলে আপনি ঘাবড়ে যাবেন যে এক ডিস্ট্রিক্টের এতগুলো লোক কিভাবে চাকরি পেতে পারে। সেটা সম্পর্কে এবং মাহমুদ ভাই যে কদিন আগে যে আনসার বিদ্রোহের যে চেষ্টা হলো, সেখানে দেখা গেল যে 15,000 না কত হাজার শুধু গোপালগঞ্জেরই নিয়োগ পেয়েছে আনসারে। এবং আরেকটা জিনিস আপনি যদি দেখেন, আনসারটা পুরো ঘিরে রাখলো, আনসারের ডিজি তাদের জন্য তদবির করলো। যখনই আনসার মাইক খেয়ে চলে গেলো তখন বলে না এরা কোনো আনসার ছিল না, আসলে কারা ছিল না। সেই ডিজি কিন্তু ভাই আপনারা জানেন কিনা, সেই ডিজি কিন্তু মাহমুদ ভাই আপনার ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের আপন ভাই। ভাই জানি আমি, তো সেটা তো জানি, আমাদের সবার কাছেই তো তথ্য আছে এগুলো। কিন্তু আমার কথা হলো 15 দিন দীর্ঘ, 45 দিন দীর্ঘ সময় এই সরকার প্রায় 1.5 মাস আজকে ক্ষমতায়। 1.5 মাস লাগে নাকি এটা বের করতে? পুলিশে কতজন গোপালগঞ্জে এবং কতজনকে অন্যায়ভাবে চাকরি দেওয়া হয়েছে এটা বের করতে 1.5 মাস লাগে? আরে ভাই, আমরা সরকারে ছিলাম না, আমাদের শেখান আপনারা যে কতদিন লাগে এটা বের করতে? তাহলে আজ পর্যন্ত সেটা করবার জন্য। আচ্ছা, আরেকটা দেখেন, যেটা কে একজন বলেছে, হয় ইলিয়াস নাইলে মিনার বলেছে যে ইলিয়াসই বোধহয় বললো যে ঢাকা শহরে নদীগুলো উদ্ধার করা হচ্ছে না এখনো। আপনি দেখেন প্রত্যেক সরকারের আমলে, এই ধরনের সরকার যখন হয়েছে, আমরা দেখেছি একটা শ্বেতপত্র বের করবার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। আপনি এখন পর্যন্ত শুনেছেন কোন মন্ত্রণালয় একটা শ্বেতপত্রের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এটা বোঝে তো। আমার তো প্রথম সব থেকে বেশি অত্যাচার কারা করেছে বলেন আমাকে? এই যে একটা দানবীয় সরকার ছিল, সব থেকে বেশি অত্যাচার করেছে তো পুলিশ। তাহলে পুলিশের উপরে তো একটা শ্বেতপত্র হইতেই হবে। এখন পর্যন্ত এই শব্দটাও তো আমি শুনি নাই কোন মন্ত্রীর মুখে, শুনেছেন আপনারা? তারপরে সব থেকে বেশি চুরি কোথায় হয়েছে? বিদ্যুৎ বিভাগে। বিদ্যুতের মাধ্যমে সব থেকে বেশি লুটপাট করা হয়েছে। তাহলে বিদ্যুতের একটা শ্বেতপত্র করতে হবে না, যে কাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, এবং যারা সুবিধা নিয়েছেন, যারা বাংলাদেশের জনগণের টাকা পয়সা লুট করে বিদেশে নিয়ে গেছেন, তাদের তালিকা করতে হবে না, এবং সেই চুক্তিগুলো জনগণকে জানাতে হবে না? আজ পর্যন্ত করা হয়েছে? আচ্ছা, ভারতের সাথে যে সমস্ত চুক্তি, সেগুলো দেখবার জন্য কাকে দায়িত্ব দিয়েছেন আপনারা? আমরা জানি না। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে দেবপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, ধরে নিলাম, কারণ দেবপ্রিয়কে তো কি একটা স্পেশাল কাজ দেওয়া হয়েছে, তো কি বলে অর্থ মন্ত্রণালয়। এই দেবপ্রিয় তো প্রো ইন্ডিয়ান লোক, 100% প্রো ইন্ডিয়ান লোক। তাহলে সে যদি আজকে ভারতের এই চুক্তি নিয়ে কোনো কাজ করে, সে কি ইন্ডিয়াকে সেভ করে কাজ করবে না? তো আমি যে কথাটা বলতে চাই যে আমরা কি শেখ হাসিনার বা এই যে ছেলেরা জীবন দিল, কি অসাধারণ বীরত্বের মাধ্যমে এই বিপ্লব তারা সংগঠিত করেছে, কি ইমানের শক্তি তারা দেখিয়েছে, অবিশ্বাস্য। এই জীবন দিয়ে আজকেই তো দেখলাম প্রায় 1,500 জন শহীদ হয়েছে, 1,500, 1,400 কতজন শহীদ হয়েছে।
আহত হয়েছে হয়তো আরো 15,000, 10 গুণ যদি আমরা ধরি। তো এরকম জীবন দিয়ে যে সরকার আসলো, সেই সরকারে আমরা প্রো ইন্ডিয়ান লোক দেখতে চাচ্ছি, সেই সরকারে আমরা দেখতে চাচ্ছি যে ভারতের স্বার্থ রক্ষা করা হবে, এটা দেখতে চাচ্ছি আমরা। তাহলে মানুষ তাহলে জীবন কেন দিল? উৎখাত শেখ হাসিনাকে কেন করলো? খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। তো এই জন্যই আমি যেটা বলতে চাই, এটা বলেই আমি শেষ করবো, দুটো তিনটে ছোট দাবি দিয়ে আমি শেষ করি। এক হচ্ছে যে হোম মিনিস্ট্রিতে ইমিডিয়েটলি পুলিশের বিষয়ে 16 বছরের উপরে শ্বেতপত্র করবার উদ্যোগ নিতে হবে। 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের কারা কারা নিয়োগ প্রাপ্ত হয়েছে, কোন কোন অফিসার কিভাবে নিয়োগ হয়েছে, তার একটা সম্পূর্ণ তালিকা জনগণকে জানাতে হবে। এটা হচ্ছে ইমিডিয়েটলি হোম মিনিস্ট্রির দায়িত্ব নেওয়া উচিত, এই দায়িত্ব। 3 নম্বর, ফরেন মিনিস্টার যেটা করা উচিত, যে দানব শেখ হাসিনার কন্যাকে, এটা বোধহয় আমি আজকে দিয়ে বোধহয় 5-6 বার আপনার অনুষ্ঠানে আমি বলবো, যে দানব শেখ হাসিনার কন্যাকে যে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে, সেই নমিনেশন ইমিডিয়েটলি বাতিল করতে হবে এই সরকারকে। আরে ভাই ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি থেকে বাদ না দিল, কি দিল সেটা তো তাদের ব্যাপার, আপনারা নমিনেশন উইথড্র করেন, নমিনেশন উইথড্র করতে পারবেন না কেন? এই ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি খতিবের চাকরি খেতে পারছেন না, আপনি বাজমগরমের মসজিদের খতিবের চাকরি খেতে পারছেন না, আপনি হাসিনার মেয়ের নমিনেশন ক্যান্সেল করতে পারছেন না। এই সরকার কি করছে? এত একটা দুর্বল এবং সমন্বয়হীন সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? ইলিশের মাধ্যমে সমন্বয়হীনতা প্রমাণিত হয়েছে। আর চট্টগ্রামের বিষয়ে আপনাদের মনে রাখতে হবে, ইট ইজ টোটালি ইন্ডিয়ান কার্ড, এবং এই ইন্ডিয়ান কার্ড ইন্ডিয়া খেলতেই থাকবে, এবং আমাদের সেনাবাহিনী লাগবে এটাকে মোকাবেলা করার জন্য। সেনাবাহিনীকে দায়িত্ব না দিলে আপনি চট্টগ্রামে লড়াই করতে পারবেন না। এই জন্য যদি প্রয়োজন হয়, আবারও আমি বলি, ইমিডিয়েটলি বাংলাদেশের জনগণের ওই যে 18 বছরের উপরে যাদের বয়স, তাদের কম্পালসরি মিলিটারি ট্রেনিং এর ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনার মনে রাখতে হবে, আপনার পাশে একটা ট্রেমেন্ডাসলি হেজেমনিক কান্ট্রি আছে, যার সাথে লড়াই করে আপনার স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। লড়াই মানে শুধু অস্ত্রের লড়াই বলছি না, আমি বুদ্ধির লড়াই, প্রয়োজনে অস্ত্রের লড়াই, এবং কূটনৈতিক লড়াই, ইকোনমিক লড়াই, সর্বরকম লড়াইয়ের মাধ্যমে আপনার স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। মাহমুদ ভাই, আমি খুব সংক্ষিপ্ত একটা, তাহলে জাতির কাছে এই সরকারকে জবাবদিহি করতে হবে। আমাদের খুব সংক্ষিপ্ত একটা মন্তব্য, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে গণহারে সেনাবাহিনীকে, মানে লেফটেন্যান্ট থেকে শুরু করে অল কমিশনড অফিসার, বিষয়টা আপনি কিভাবে দেখেন? খুব সংক্ষেপে যদি একটু মন্তব্য করেন। মানে এটা কি দেয়া হয়েছে, এটার আমি ইমিডিয়েটলি আমি এটার কোনো নেগেটিভ দিকে আমি যেতে চাই না, আমি এটা পজিটিভ দিকে দেখতে চাই। কিন্তু সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার এখন পর্যন্ত কোথায় ব্যবহার করেছে আমি সেটা জানতে চাই। ম্যাজিস্ট্রেট পাওয়ার তো দেওয়া হয়েছে, বুঝলাম, ব্যবহারটা হলো কোথায়? গোপালগঞ্জে ব্যবহার হয়েছে, গোপালগঞ্জে যে আর্মির উপরে অ্যাটাক করলো ব্যবহার হয়েছে, চট্টগ্রামে ব্যবহার হয়েছে। সুতরাং ক্ষমতা দেওয়াটা আমার কাছে যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যবহার কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে। জি, আমি আপনাকে ধন্যবাদ। মিনার ভাই, আপনি কিভাবে দেখছেন এই যে ইলিশ, তারপরে ভারতের, মানে মনে হচ্ছে যেন মাহমুদ ভাই যেটি বললেন, যে ভারতের সমর্থিত যে হাসিনা ফ্যাসিস্ট রেজিমকে বুকে রক্তে সরানোর পরে এখন যারা সরকারে আসছে, তারাও ক্রমশ ভারতের দিকেই যাচ্ছে মনে হচ্ছে, এবং তাদের কর্মকাণ্ডে। তো আপনার মন্তব্যটা একটু শুনি, সংক্ষিপ্ত মন্তব্যটা। হ্যাঁ কনক ভাই, যে আমি সম্পূর্ণ একমত মাহমুদ ভাইয়ের সাথে। এটাকে বলা যায় যে আমরা ভাবছিলাম হয়তো সফট আওয়ামী লীগের একটা সরকার, ধীরে ধীরে এটা ধরিয়ে দেওয়া হবে। কেন জানি এখন এই সরকারটাকে ওরকম বলে সন্দেহ হচ্ছে এই কারণে যে আমরা তো আসলে সন্দেহ করতে চাই না, কিন্তু আসলে এখন মনে হয় জাতির একটা দৃষ্টি পড়ে গেছে। আর এখানে যেটা হলো যে এই যে আপনার ইন্ডিয়া আমাদেরকে ধমক দিল, বা ইন্ডিয়ান অমিত শাহ, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে, আমরা জানি এই খবরটা কিন্তু এখন আর শুনতে পাচ্ছি না, 8 থেকে 10 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করতো। এদের খবর কি? এরা কোথায়? এরা কি তাদের চাকরিতে বহাল রয়েছে? সেটা তো আমাদেরকে জানানো উচিত ছিল। আমাদের দেশে কয়েক কোটি নাকি বেকার আছে, শিক্ষিত বেকার আছে। এখন এদের এই আপনি বিসিএস বা অন্যান্য বিষয়ে হয়তো মাত্র কয়েক হাজার বা চাকরি দেওয়া যাবে, এখানে যে বিরাট সংখ্যক একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি হতো। এখন এটা তো ইমিডিয়েটলি করা দরকার। এটা যদি আপনি না করেন, পরবর্তী সময় যে ইকোনমিক একটা ক্রাইসিস দেখা দিবে। আমার তো মনে হয় যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের এটা অতি সত্বর আপনারা এই সংখ্যাটা আমাদেরকে জানান। আগের সংসদেও কিন্তু বলেছিল, আগের যে ফ্যাসিবাদী সরকারের যে কোন মিনিস্টারও বলেছিল, এরা স্বীকার করেছে। তাহলে এরা কোথায় আছে? এই যে আজকে অমিত শাহ আমাদের হুমকি দিচ্ছে, এখন এইটার মনে হয় কি যে ফরেন যে পলিসি, এইগুলি কিন্তু ওই যে ইলিশ সস্তা আবেগের একটা সবচেয়ে, ইলিশ আসলে খুব একটা ব্যাপার না, এটা হয়তো বেশি কথা বললে মনে করবে যে আমরা খুব মিন মাইন্ডেড, তা না। এইটার মাধ্যমে যে আপনারা যে ডিসপ্লে করলেন, এই যে একটা সস্তা আবেগ, আগের যে সরকার যে কাজগুলি করেছে হুবহু আপনারা সেই কাজগুলি করছে। ওরা ওদেরকে ইলিশ দিলে খুশি হয়, আবার আপনারা আম পাঠান বা অন্য কিছু পাঠান, হাসিনা যেটা করতো। তো এইটা তো আমরা দেখতে চাচ্ছি না। আমাদের এখানে এই যে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই, এই যে অমিত শাহ আমাদের উল্টা করে দিবে।
উল্টা করে যে মাহমুদ ভাই বললেন শেখ হাসিনাকে দেন, যে আবার পিনাকিদা বললেন যে তাকে একটা আগে পড়াই নেন, শাড়ি খুলে অন্য কিছু পড়াই নেন, তাহলে আমাদের সম্মানের ব্যাপার সেই কাজটা। এখন যদি মনে করেন আপনারা যদি এইগুলি আমাদেরকে যখন হুমকি দিল আমরা এগুলি ফান করি বা করতেছি, কিন্তু এটা তো আমাদের ইটস বার্নিং ইনসাইড। এখন পর্যন্ত কেন আপনারা হুমকি দিতে পারলেন না? এটা যদি না করেন আপনাদের কিসের জন্য? সেনাবাহিনী থেকে হুমকি দেওয়া উচিত ছিল যে খামোশ। এই শব্দ কিন্তু সেই মৌলানা ভাসানীর এই শব্দ কিন্তু আমরা এখন আর দেখি না। এখন নতুন জেনারেশনকে মৌলানা ভাসানী সম্পর্কে কিছু জানানো হয় না। এই মাহমুদ ভাই বা অন্যান্য যারা যারা আছেন তাদেরকে সম্পর্কে এখন হয়তো নিউ জেনারেশন খুব একটা কিছু জানে না। এখন আপনারা যদি এইগুলি না করেন, এই যে আমাদের হুমকি দিচ্ছে, আপনারা এখন কি রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাদেরকে এটার জবাব দেন চমৎকার ভাবে, তাহলে তাদের মনটা ভালো হয়ে যাবে। রেজওয়ানা চৌধুরী নাকি ওরে পাঠিয়ে দেন, ও রবীন্দ্রসঙ্গীত গাইতে বর্ডারে বসে। কিসের জন্য আপনারা এখন হুমকি দিতে পারেন নাই? আর এটা না হলে তাহলে আপনারা এই জায়গা ছেড়ে দেন। এটা তো কিছু না। আরেকটা সবচেয়ে বড় যেটা ভয়ানক ব্যাপার হয়েছে, এখন খেয়াল করে দেখেন আমাদের পলিটিক্সকে। আমি জানি না আমাদের এই রাজনীতির এই নৈতিক শক্তিটা কেন নাই। এখন প্রথম আলো, ডেইলি স্টার বলে দিয়েছে, এখন চুপ করে গেছে। এখন রাজনৈতিক দল হিসাবে সেটা আপনাকে আবেদন জানাতেই হবে। এই সরকারের দায়িত্ব খুব তাড়াতাড়ি, কারণ আপনারা এটা পারবেন না, আমরা দেখে ফেলেছি। আমাদের আজকে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু আপনারা যেটা শো ডিসপ্লে করেছেন, এখানে আপনাদের এই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আজকে খেয়াল করেন যে এখানে যদি মনে করেন কোনো একটা রাজনৈতিক দল থাকতো, রাজনৈতিক শক্তি থাকতো, তাহলে এই কাজটা কখনোই করতে পারতো না। আপনারা তখনই হয়তো যে মনে করেন যে লোকটা দেখলো সে তার ওয়ার্ডের বা ইউনিয়নের সভাপতিকে বলতো, ইউনিয়ন সভাপতি, থানা সভাপতি, জেলা সভাপতিকে বলতো। এইটা একটা চ্যানেল মেনটেন হয়। এই জন্য রাজনীতি ছাড়া দেশ চালানো যাবে না। আপনারা যত বড় সুপারম্যান বা হন না কেন, সুপার হিরো হন, এইটাকে আমাদেরকে কিসের জন্য? আমাদেরকে এক ধরনের, যে মাহমুদ ভাই বলেছিলেন গত অনুষ্ঠানে, যে একটা ব্যক্তি পূজা, আমরা ব্যক্তি পূজা দেখতে চাই না। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা যেই হোক, নোবডি ইজ ইনডিসপেন্সেবল। আজকে ডক্টর ইউনূস না থাকলে এই জাতি টিকে থাকবে? আমাদেরকে এই, আমরা উইথ ডিউ রেসপেক্ট টু হিম, এই কথাটা কিন্তু আমাদের বলতে হবে। আমরা যদি এমন এক জায়গায় চলে যাই না, ডক্টর ইউনূস ছাড়া আমাদের চলবে না, এই জাতিকে তাহলে মরে যাবে। আর এখানে যে জিনিসটা হলো যে পলিটিক্যাল, এই যে আপনার পলিটিক্যাল ফোর্সের আমাদের শক্তিগুলি করে ফেলে দিয়েছে এখন তারা নিজেদের ভিতরে। এই জন্য আমার কাছে খুব পেইনফুল মনে হয় আমি যখন দেখি যে বিরোধী দল তাদের ভিতরে অন্য কাদা চোরাচুরি করে দিয়েছে। আমি জানি না, আমি বিএনপি কে বা জামাতকে কাউকে আমি নির্দিষ্টভাবে এটা বলতে চাই না। এটা আপনাদের অত্যন্ত ধ্বংসাত্মক একটা বিষয় হবে আপনারা যদি নিজেদের মধ্যে এই ফাইট শুরু করেন। এটা এখন সময় হয় নাই। আমরা বলবো, আমরা বারবার বলছি। অর্থাৎ মিনাল ভাই, যে মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভেজাল সৃষ্টি করা এবং কিংস পার্টি গঠনের দিকে তাদের সাকসেসফুল। আপনারা গোয়েন্দারা এই কাজগুলি করছে, ওরা ওদের কাজ না করে আসল এই দিকে আসছে। এই যে বিএনপি এবং জামাতের ভিতর কিভাবে একটা দেখেন সম্পর্ক, আপনি খেয়াল করে দেখেন। এমন কিছু বিষয় নিয়ে লাগছে যেগুলো এইগুলো আসলে এখন এই মুহূর্তে বলার মতো না। এবং আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার বিএনপি এবং জামাত কাউকে আলাদাভাবে বিশেষ সুবিধা দেওয়া আমার উদ্দেশ্য না বা আমাদের উদ্দেশ্য না। আমরা এটা বলছি ডেফিনেটলি। আজকে যদি মনে করেন গণতান্ত্রিক চর্চা করতে হয়, আমরা স্পষ্ট করে বলছি যে গণতান্ত্রিক চর্চা করতে হলে অবশ্যই কয়েকটা একাধিক আপনার রাজনৈতিক দল লাগবে। বিএনপি জামাতের এগেইনস্টে আপনারা দাঁড়াবেন। আপনারা যা করছেন ঠিক আছে, এটা একটা সীমার মধ্যে থাকতে হবে। কিন্তু এইটা যদি এমন পর্যায়ে চলে যায় যেখানে তৃতীয় পক্ষের শক্তি সুযোগ নিতে পারে, সেটা হয়তো ধ্বংসাত্মক হবে। আপনারা এখন পর্যন্ত এমন অবস্থা রাজনৈতিক থেকে, আপনাদের রাজনীতি থেকে, সেটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হচ্ছে। এখন বিএনপিও এবং জামাত কেউ মানে বলার তাদের সেই নৈতিক সাহস নাই। কারণ প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ এমন অবস্থা ক্রিয়েট করে ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে এটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, এখন রাজনীতি নিয়ে কোনো কথা বলা যাবে না। যতদিন ইচ্ছা তাকে সময় দিতে হবে। দিস ইজ নট এ গুড ডিসিশন। আমি যেটা বলবো, আমি দেশের মঙ্গল চাই। এখন ডক্টর ইউনূস যদি ইনডিসপেন্সিবল থাকে, উনাকে নিয়ে আসেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, প্রয়োজন পড়লে তাকে 1 বছরের জন্য প্রাইম মিনিস্টার রাখেন। যে জাতীয় সরকার হবে, যেই হোক, যে জাতীয় সরকারের উনি প্রাইম মিনিস্টার হতে পারে যদি এত প্রয়োজন মনে করেন। এবং 1 বছর থাকার পর পরবর্তী টার্মটা উনি একজন সিনিয়র মিনিস্টার, যেটা সিঙ্গাপুর করে। যে মনে করে এখন যে আগের যে প্রাইম মিনিস্টার ছিল, এখন উনি সিনিয়র মিনিস্টার এবং মিনিস্টার মেন্টর। এখন মিনিস্টার মেন্টর হয়ে আপনি তখন গাইড করতে পারেন আমাদের পরবর্তী প্রাইম মিনিস্টার হুএভার ইট ইজ। সেই প্রাইম মিনিস্টারকে যদি গাইড করেন, তাহলে আমরা ডক্টর ইউনূসের সেবা পেলাম। আমি ওনার বিরুদ্ধে না, ডক্টর ইউনূসের সেবা পেলাম। উনি একটা 1 নাম্বার কাজ 1 নাম্বার পদ্ধতিতেই করেন। আপনার তো সেইভাবে করার দরকার নেই যে এমনি কেন লম্বা সময় থাকবেন। একটা নিয়মের ভিতরে আসেন। আর এই কথাটা বলতে কিছু ভয় কিসে? আমরা যদি মিনাল ভাই, রাজনৈতিক দল গঠন করলে স্বাভাবিক সময় গঠন, বিশেষ সময় বিশেষ পরিস্থিতিতে কেন রাজনৈতিক দল? এই কথাটা কনক ভাই, মাহমুদ ভাই, আপনাকে বলছি, আপনার মুখ থেকে আপনি এটা খুব শক্তভাবে বলেন। আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, দেশটা চলুক। এখন যদি আপনাকে ডক্টর ইউনূস বা অন্য কাউকে এরকম প্রয়োজনীয় মনে হয় জাতির জন্য, তাকে একটা পলিটিক্যাল সিস্টেমে নিয়ে আসেন। আউট অফ পলিটিক্যাল সিস্টেম এটা হতে পারে না, এটা ভয়ঙ্কর হবে জাতির জন্য। কাজে যদি প্রয়োজন হয়, আমি এটা বলবো, এখন এই কথা বললে এটা জনপ্রিয় কথা না, কাজে এটা কেউ বলবে না। আমরা ওনাদেরকে সময় দিয়ে রেখেছি, ওনা আনলিমিটেড, নো, ইট ক্যানট বি। আপনাকে একটা রোড ম্যাপ অবশ্যই দিতে হবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা আপনাদেরকে
আবেদন না, এটা আমাদের দাবি, এটা ন্যাশনাল দাবি। এই দাবির উপর তাড়াতাড়ি করেন। আমরা যে সিমটম দেখছি এটা খুব ভালো, লক্ষণটা খুব ভালো মনে হচ্ছে না। জি। কাজে অবশ্যই পলিটিক্স, রাজনীতি, দেশের শাসন পলিটিশিয়ানদের মধ্যে আসতে হবে। এটা মানে না যে দুর্নীতিগ্রস্ত কোনো পলিটিশিয়ান, তারা অবশ্যই পিওর হইতে হবে। এখন কারো পক্ষে দুর্নীতি করে টিকে থাকা সম্ভব না। এটা বিএনপি আসুক, জামাত আসুক, কারো পক্ষেই সম্ভব হবে না। কাজে আমাদের ভয়ের কিছু নাই, পলিটিক্সকে ফিরিয়ে আনতে হবে। কাজে আপনারা সেই আওয়াজ তুলেন, ভয়ের কিছু নাই। এই যদি না হয়, কারণ পলিটিক্যাল ফোর্স যদি না থাকে কনক ভাই, এটা কখনোই সম্ভব না। এই যে মনে করেন কিছু ডিসিশন, এই ইনডিসিশন কেন হচ্ছে? এই ইনডিসিশন হচ্ছে ডিউ টু দ্য ল্যাক অফ পলিটিক্যাল সাপোর্ট। আপনার যদি এই সাপোর্ট না পায়, এটা কখনোই চলবে না। এটা থামস রোড। এটা রাষ্ট্র চালাইতে হবে অবশ্যই পলিটিক্সের মাধ্যমেই। এখন যদি ডক্টর ইউনূসকে প্রয়োজন হয়, তাকে পলিটিক্যাল সিস্টেমে নিয়ে আসেন। জি মিনা ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। তবে ঘটনা হচ্ছে যে যদি ধরেন আমাদের এই আলোচনা বা আমাদের যে বক্তব্যগুলো বলা হচ্ছে এগুলো যদি সরকার না শুনে, তাহলে এটা শুনতে আমরা বাধ্য করতে পারবো। আমরা জানি কিভাবে বাধ্য করতে হয়, আমরা সেদিকে যাবো, আরো কঠোর লাইনে যাবো। ইলিয়াস, আপনার কথা শুনি। আমি তো যাই হোক যেভাবে বলতে চেয়েছিলাম আমি ওইভাবে আর বলতে চাই না, কারণ আমার মনে হয় আমরা অনেক হার্শ হয়ে গিয়েছি আজকে। মিনার ভাইয়ের মতো লোক পর্যন্ত খেপে গিয়েছেন এই সরকারে। আমি বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার বললে যেটা বলি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে, মাহমুদ ভাই, মিনার ভাই, কনক সারোয়ার কিংবা আমরা কেউ আপনাদের অপছন্দ করছি না। আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন, দুই একজনের ব্যাপারে অনেক অবজারভেশন আছে, অনেকেরই আছে, সেটা থাকতে পারে, কিন্তু ইনক্লুডিং চিফ যিনি অ্যাডভাইজার আছেন তিনি সহ অন্য যারা আছেন সবাইকে আমরা পছন্দ করি। এবং আপনাদের কাছে একটা বিশাল প্রত্যাশা এই দেশের মানুষের আছে। সেই প্রত্যাশার মিনিমাম যে জায়গাগুলো, সেগুলো যদি আমরা যখন পূরণ হতে না দেখি, তখন কিন্তু আমাদের কষ্টগুলো উৎকীর্ণ হবে। এটা খুবই স্বাভাবিক। আমি যদি সবকিছু বাদ দেই, খুব সহজ একটা জিনিস, আমাদের অনেকের নামে মামলা আছে। সেই মামলাগুলো নিয়ে এখন পর্যন্ত ধরেন কেউ একজন তো কোনো একটা জায়গায় বা কোনো দুইজন মানুষকে যে আছে, দেখো তো এখানে কি, এদের ব্যাপারে মামলা টামলার বিষয়গুলো কি, বা এরা বাইরে আছে, এদের ব্যাপারে কোনো একটা বা মিনিমাম একটা কার্টেসি কোনো কিছু এখন পর্যন্ত আমি দেখিনি। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা। ইলিয়াস, 3 দিনের মাথায় রোজিনার মামলা, প্রথম আলো রোজিনার মামলা, রাইট, আমরা ঘাস কাটি এবং আপনি, আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু তুমি এটা দেখো। হ্যাঁ, এবং আপনি জানেন, আমি জাস্ট একটা ইনফরমেশন, এটা কিছু না। কারণ আমি যা করব কারো কাছ থেকেই কখনই কোনো ফেভার চাই নাই, কাজে আমি আইনের মাধ্যমেই করব। আজকে আমার লয়ার আমার লিস্ট পাঠিয়েছে মামলার। ইলিয়াস, আমার মামলার সংখ্যা জানো কত? 107টা মামলা, 107 কেসেস আমার বিরুদ্ধে, 107টা মামলা। তার মধ্যে একটা মামলায় 7 বছর সাজা হয়েছে, আর 5টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে। স্কুলের কোনো মামলা আছে ভাই? হ্যাঁ, কি স্কুলে? ইসকনে না, ইসকনের কোনো মামলা নাই, কিন্তু 107টা মামলার আজকেই পাঠিয়েছে। আমি পাঠিয়ে দেবো তোমার কাছে, আর কনকের কাছে রেকর্ডের জন্য ইমেলে পাঠিয়ে দেবো আমি পুরো লিস্ট। তো মানে এটার মানে এই না যে আমি চাচ্ছি যে এই সরকার এই মামলাগুলো দেখুক। আমি শুধু বলতে চাইলাম যে বিগত সরকার কতটা দানবীয় ছিল, যে আমার মতো একজন বৃদ্ধ মানুষের নামে 107টা মামলা। এবং আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতির বাইরের একজন মানুষ, জাস্ট সম্পাদনা করেছি পত্রিকা আর লেখালেখি করি, এই জন্য 107টা মামলা। হ্যাঁ ইলিয়াস, বলো ভাই। না মাহমুদ ভাই, আপনার কোনো ফেভার চাইতে হবে না, এটা সরকারের দায়িত্ব। এটা ওই ব্যক্তিগত আলোচনায় না যাই, মানে এটা আমি একজন ইনফরমেশন হিসেবে দিলাম আপনাদের সাংবাদিককে। ভাই আজকে বাংলাদেশে খালি 19 তারিখে আন্দোলন শুরু হয়েছে, আর 15 দিনের আন্দোলনের পরে টুপ করে একটা সরকার এসে আর পড়ে গিয়েছে, এইভাবে না। এই সরকার গত 15 বছরে বহু মানুষের, আপনার নিজের শরীরের রক্ত গিয়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সো এত সহজে এই সরকারটা চলে আসছে, চোখ মুখ বন্ধ করে তারপরে কিছু বলুন। আপনার ফেভার চাওয়ার দরকার নাই তো। আপনি যদি অপরাধ করে থাকেন, অপরাধের বিচার অন্তত বলুক যে ওকে এই মামলাগুলো কি অবস্থা, এটারে তাড়াতাড়ি সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো একটা আলাদা কিছু একটা করে তারপর করা। যেভাবে রোজিনারি এটা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আর সাথে হ্যাঁ কই দেখি ওটা নিয়ে সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে। সেটা কোন আইনে করা হয়েছে? কোনো আইন ছিল, কোনো প্রক্রিয়া ছিল, কোনো কিছু করা হয়েছে, মানে ফলো করা হয়েছে? কিছুই করা হয়নি, তারা হয়ে গেল। আমাদের ক্ষেত্রে সেটা করা হয়নি, দরকার নেই। বাংলাদেশে আরো পারলে আরো মামলা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই সরকারটা যদি সবকিছু বাদ দিই, যে ছাত্ররা এখানে জীবন দিয়েছে তাদের কারণে তো অন্তত আপনারা এসেছেন। সেই ছাত্রদেরকে গত 2 দিন আগে বলা হলো 5 লাখ টাকা করে পরিবারকে দিবে। মানে 5 লাখ টাকা এখন বাংলাদেশে একটা মানুষের যদি সংসার চলতে দেওয়া হয়, কয়দিন সে সংসার চালাইতে পারবে? সে 5 লাখ টাকা দিয়ে সে কি করবে? মানে অন্তত যদি এরকম কিছু করা হয়তো যে ওকে ঠিক আছে, তার সবার পরিবার থেকে একজনকে একটা সরকারি চাকরি দেয়া, যে পুলিশ, যে আনসার, যারা কিনা এতদিন ধরে সরকারের পক্ষে কাজ করেছে, তাদেরকে সরাই। এখানে অনেক ছাত্ররা আছে এই গণ অধিকার পরিষদে, যারা 2018 সাল থেকে যারা আন্দোলন করছে, তাদের অনেককে আমি চিনি।
এই 8-10 বছর তাদের কোনো চাকরি হয় নাই। গত 5-6 বছরে যারা ওই আন্দোলন ছিল কারো চাকরি হয়নি, শুধু ভেরিফিকেশনে গিয়েছে, জেনেছে যে তারা ওই আন্দোলনের সাথে ছিল, দ্যাটস ইট। এটাই তাদের জন্য চাকরি না হওয়ার জন্য এনাফ, আর কোনো কিছু লাগে নাই। তাদেরকে চাকরিতে আনেন, যদি প্রয়োজন হয় আইন পরিবর্তন করে 35 বছর, 36 বছর, 40 বছরের চাকরি হবে। একজন মানুষের 40 বছরে তো কিছুই হয় না। তারা যেহেতু ডিপ্রাইভড হয়েছিল এবং সরকারের একটা বিশেষ পরিস্থিতিতে তারা চাকরি পায়নি, তাদেরকে আনার ব্যবস্থা করেন। কাউকে সরানো হচ্ছে না। 5 লাখ টাকা দিয়ে একজন শহীদের পরিবারের সাথে আমি মনে করি একটা তামাশা করা হয়েছে। তো এই জায়গাগুলি সরকারের চিন্তা করা উচিত। সরকার এখন বিভিন্নভাবে চেষ্টা করছে যে রাজনীতি মুক্ত করার জন্য। যেমন 2 দিন ধরে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের সভাপতিকে পাওয়া গেছে, যিনি এতদিন ধরে গোপনে এখানে সভাপতি ছিল, এখন তিনি ওপেন হয়েছেন। তো সমস্যা কি? শিবির কি আপনাদের জন্য অপকারী কিছু ছিল নাকি? শিবির কি আপনার ক্ষতি করেছে নাকি? শিবির আজকে যেই ছাত্র আন্দোলন হয়েছে, খুঁজা দেখেন শিবিরের কতজন সেখানে জীবন দিয়েছে। তো আপনি শিবির করতে তো সমস্যা কি? আবার অনেকে বলছে এটা নাকি মুনাফিকি করেছে শিবির। মুনাফিকি না, এটা কৌশলী হয়েছিল শিবির, তাই সে তার পরিচয় গোপন করেছে এবং সেখানে সে রাজনীতি করছে। আমি মনে করি শিবির এবং ছাত্রদল 2 দলের সহ অবস্থান প্রয়োজন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি সরকারি যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে এই যে আর কোনো ছাত্রলীগের এই যে এজেন্টরা যারা গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে এখানে বিভিন্ন জনকে চোর সাজিয়ে তারপর হত্যা করছে, এগুলো থেকে আমি নিজে ছাত্র রাজনীতি পছন্দ করি না, কিন্তু এগুলো থেকে বাঁচানোর জন্য একটা গার্ড এখানে কাজ করা দরকার। এবং সেই গার্ড কারা হবে? সেটা শিবির ছাত্রদল তারাই হইতে পারে। তো তারা সেখানে থাকা উচিত আমি মনে করি। আর ভারতের বিষয়টা বলে শেষ করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মাহমুদুর রহমান ভাই এবং আমরা 2 জন অন্তত, বিশেষ করে কনক ভাই এবং মিনার ভাই, ওনারা এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আমি মাহমুদুর রহমান ভাইয়ের যেই বক্তব্য শুনেছি সেই 2011 সাল থেকে, আমি বিশ্বাস করেন ওনার বক্তব্যে আমি উদ্বুদ্ধ হয়েছি। অতএব এই জায়গাটা আমি 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। কেউ যদি মনে করেন যে ভারতকে ইলিশ দিয়া আর ভারতের সাথে সুসম্পর্ক রাখা তারপরে বিএনপি আর আওয়ামী লীগকে সরাই দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন আর আপনাদের সাথে কুতুকুতু করবো, এটা মনে করার কোনো কারণ নাই। হইতে পারে ভেজাল লাগাইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, কিন্তু আপনারা থাকতে পারবেন না। ওইটা মাথায় রেখে তারপরে রাষ্ট্র পরিচালনা করতে খুব সাবধানী হওয়া উচিত। আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নাই। আমরা চাই আপনি সফল হন। আমি নিজে বলেছি যদি প্রয়োজন হয় 2-3 বছর থাকতে হয় থাকেন, কোনো সমস্যা নাই। তাও দেশটা আমার মনে হইতে হবে যে ভালো দিকে যাচ্ছে, ভালো কিছু হচ্ছে। সেটা এখন পর্যন্ত হচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই। মানে এখনো আওয়ামী পুনর্বাসনের চলছে, বিএনপি জামাতকে ঠেকানোর চেষ্টা চলছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মাহমুদ ভাই, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। শেষ মন্তব্য, অনেক কথা বলে ফেলেছি, শুধু এটাই বলবো যে এই সরকার দয়া করে আপনারা গতিশীল হন, দয়া করে আপনাদের সমন্বয়হীনতা থেকে মুক্ত হন এবং ভারতের ব্যাপারে একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করুন। জি, মিনা ভাই। হ্যাঁ, আমি আসলে আমার আগের কথাগুলো একটু স্পষ্ট করি যে ইলিয়াস ভাই যে জিনিসটা বললেন যে 2 বছর 3 বছর থাকুক, আমি কিন্তু ওইটার ফেভারে না। এটা একটা পলিটিক্যাল প্রসেসে থাকেন। আবার স্পষ্ট করে বলছি, কারণ যদি রাজনীতি মুক্ত দেশকে রাখতে চান, ডিপলিটিসাইজ করেন, এটার ভয়ানক একটা বিপদ রয়েছে। আমরা গত 15 বছর দেখেছি এটা একটা ডিপলিটিসাইজেশন একটা রূপ ছিল। বর্তমানে আমরা একটা অন্যরূপ, একটা সফট রূপ দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে চাই না। ডক্টর ইউনূসের প্রতি আমার অনেক সম্মান রয়েছে, ওনার সরকার সফল হোক সেটা আমরা চাই, কিন্তু আপনারা যদি ইমিডিয়েটলি কিছু সিমটম বা নমুনা আমাদের দেখাতে পারতেন। আজকে এই হতাশাটা আমি একটু ব্যক্ত করেছি এই কারণে, এগুলি আমরা দেখতে পাই না। আমরা গত অনুষ্ঠান বা যেটা এটা শো করার জন্য কিন্তু কনক ভাই খুব লম্বা সময় লাগে না, 2 দিনে কিন্তু আপনি শো করতে পারেন। আমি বলছি ওই যে বিচারপতি লতিফুর রহমান কিন্তু 1 দিন 2 দিনে শো করে ফেলেছে, কারণ মানুষ তাদের একটা কনফিডেন্স পেয়েছে। এবং আপনাদের প্রতি আপনাদেরও এই সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকার দুইজনই কিন্তু প্রচন্ড মানুষের তাদের প্রতি একটা আস্থা রয়েছে, সেই আস্থার জায়গাটা আপনারা নষ্ট করবেন না। আমাদের এই সমালোচনাগুলিকে কনস্ট্রাকটিভ ইয়েতে নিয়ে। আরেকটা ব্যাপার হলো, আমি যেটা বলছি, হ্যাঁ আমি চাই পলিটিক্স ছাড়া যে যাই বলুক, এটা আমার অনেকদিন আগে থেকে, আমি সেই বিশ্বাস থেকে সরি নাই। যাই করে না কেন, এটা বলার মানে না যে দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানদেরকে আপনারা নিয়ে আসেন। অবশ্যই এখানে ভালো পলিটিশিয়ান, আমরা তাদের বিরুদ্ধে লাগবো, আমরা কিন্তু ছেড়ে দিব না। এখন মনে করেন একজন এসে সীমাহীন দুর্নীতি করে যাবে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে সেটা বিরোধিতা করবো। যেই হোক, সে বিএনপির সরকার হোক, সে জামাতের সরকার হোক, আমরা সেই বিরোধিতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ইলিয়াস, কিছু বলবেন? না, ধন্যবাদ। আমি ওইটাই যে মানে আপনাদের মানে উপদেষ্টারা যদি নাকি মানে কাজ করার বাদ দিয়ে যদি মানে কিছু কিছু উপদেষ্টা, আমি একজনের নাম আজকে এখনো পর্যন্ত কাউকে নিয়ে এই প্রথম বোধহয় কথা বলেছি, ভবিষ্যতে সরাসরি বলার সেই ক্ষেত্র প্রস্তুত মানে তৈরি করেন না। আমি মনে করি তার খুব সমস্যা হবে। এই যে আজকে যিনি ডিবির প্রধান আছেন, এই লোকের তিনি ছিলেন সম্ভবত সিরাজগঞ্জ বা কোনো এক জায়গায় ডিবিতে ছিলেন। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কথা শুনেছেন, তার আগেই তিনি তার কর্মক্ষেত্র ছেড়ে চলে আসছিলেন ঢাকায়। আসার পথে মাঝখানে তিনাকে ছাত্ররা ধরে, শুধু ডিবি পরিচয় পেয়েছে, পুলিশ পরিচয় পাওয়ার পরে তাকে
প্রচন্ড মারধর করেছে, তিনি আইসিইউতে ছিলেন 7 দিন। এই ব্যক্তি এই গত 15 বছরে প্রচন্ড অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করে, বৈষম্য সহ্য করে তিনি আজকে এখানে এসেছেন। এখন এই ধরনের যে পুলিশ কর্মকর্তারা আছে তাদের মতো 2-4 জায়গায় মনে করেন যে মানে অনেকেই থাকতে পারেন যারা কিনা এতদিন ধরে সরকারের নানান সুবিধা নিয়ে এরকম আছেন, তাদের ভিতরেও অনেকেই থাকবেন। কিন্তু করা হচ্ছে কি, তখন আমি 2-1 জায়গায় দেখলাম যে এই ব্যক্তিকে নিয়ে মানে নেগেটিভ মন্তব্য করা হচ্ছে। তো আমি মনে করি যে এই প্রশাসনে যদি নাকি না করা হয়, মানে যদি একটা কি বলবো যে পরিচ্ছন্নতা কার্যক্রম যদি করা না হয়, তাহলে আস্তে আস্তে এই যে ডিবির এখন যে রেজাউল করিম মল্লিক আছেন, তিনার মতো অফিসার যারা এসছেন তারা কোন ঠাসা হয়ে যাবে। ইলিয়াস, শুধু রেজাল্ট করে মল্লিক না, ধরো প্রশাসনে যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, ধরো দীর্ঘ 15 বছর পরে সে একটা পজিশন পেয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আবার ষড়যন্ত্র হচ্ছে নানা রকমের। ডিএমপি কমিশনার থেকে শুরু করে আপনার আইজিপি, তিনি অত্যন্ত ভদ্র মানুষ, এই গত 15 বছর নির্যাতন সহ্য করেছে তারা। এবং আমি আমার এই আজকের অনুষ্ঠানে একটা আমি দুঃখ প্রকাশ করতে চাই যে আমার কাছে কিছু তথ্য এসেছিল যে খুলনা রেঞ্জের যে ডিআইজি আছেন রেজাউল করিম, ওনার ব্যাপারে আমার কাছে আমাকে পরে বলা হলো যে আপনি এটা খোঁজ নেন। তো আমি খোঁজ নিয়ে আমি এখনো পর্যন্ত ওনার ব্যাপারে নেগেটিভ কিছু পাইনি। এটাও কিন্তু ওনাদের ভেতর থেকেই কিন্তু আমাকে জানানো হয়েছে। দেখেন, পরে জানলাম যে ওই ব্যক্তি হচ্ছে গিয়ে সরকারের এতদিন সুবিধাভোগী, এখন তাদের ভেতরে যে কোন্দল, সেটার কারণে তারা এটা বিভিন্ন জনকে ব্যবহার করে এই কাজগুলো। এটা নিয়ে আপনার সঙ্গে আগে কথা হয়েছে। তো ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মিনার ভাই, মাহমুদ ভাই, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরা আবারও যেটা বলতে চাই, আমরা যে কথাগুলো বলছি, মানে আমি লক্ষ্য করছি যে এই সরকার কিন্তু অনেক কিছু শুনছে না, উপেক্ষা করছে, এক ধরনের ইয়েতে চলে গেছে আর কি, মানে কি বলবো, পলিটিক্যাল গভর্নমেন্টের মতো অ্যাটিটিউড। কারণ আপনি যদি দেখেন যে এখানেও যে এক চাকমা উপদেষ্টা, কি নাম যেন, চাকমা, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ছিল, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তার শপথ নেওয়ার 3 দিন আগে সচিত্র অনুষ্ঠান করার পরেও তাকে শপথ দেওয়া হয়েছে। আমরা যা বলছি অনেক কিছুই তারা ভাবছে যে গায়ের জোরে সরাই দেবে। তো গায়ের জোর আমাদেরও আছে, আমরা জানি তোমাদেরকে কেন সাইজ করতে হয়। তো লাইনে থাকো, ইন্ডিয়ার দালালি করে বা জনগণের যে চেতনা, সেই চেতনার বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা যত মহান ব্যক্তিই হোক আর যত শক্তিশালী ব্যক্তিই হোক। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, এখন যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা যেটি বলছি, শেষ কথাটি যেটি বললাম, যে যত মহান ব্যক্তি হোক আর যত শক্তিশালী ব্যক্তি হোক, ইনশাল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং প্রত্যেকটি কার্যক্রমে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হবে। এবং দয়া করে আমরা যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি, দয়া করে বোঝার চেষ্টা করুন দেশের স্বার্থে এই অনুষ্ঠান বা এই পরামর্শগুলো কোনো দল বা ব্যক্তি বিশেষের স্বার্থে আমরা দিচ্ছি না, দেশের স্বার্থে দিচ্ছি, আপনাদেরকে সহযোগিতা করার জন্য দিচ্ছি। আপনারা যদি নেগেটিভলি নেন, আমরা জানি ইনশাআল্লাহ কিভাবে এগুলোকে পজিটিভলি আপনাদের কানে ঢোকাতে হয়। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।